আমি এদের সম্পর্কে কিছু বলতে চাই। আগে যেভাবে বাজেটগুলো তৈরি হতো তার চাইতে আরো বেশি সাইন্টিফিক ওয়েতে তারা বাজেটটা তৈরি করেছে, গ্রাফিক্স দিয়েছে। গ্রাফিক্স গুলি দিয়েছে বলে বাজেটটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়তে সক্ষম হল। আই ক্যান টেল ইউ, অনারেবল ডেপুটি স্পিকার স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মন্ত্রী পরিষদের সদস্যগণ আছেন, এই বাজেটে এটা আমার কাছে মনে হলো এটা একটা এনজিওর বাজেট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে আমাদের ত্রিপুরা চ্যারিটেবল হেলথ অর্গানাইজেশন, অর্কনির কোন একটা এনজিও আছে। এনজিওদের একটা বাজেটটি কি হয়, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে একটা অনুদান আসবে, এই অনুদানটাকে আমি কি করে কাজে লাগাবো, দ্যাট ইজ দি বাজেট। এবং শেষে খুব ড্রামাটিক্যালি তারা বলে যে দিস অর্গানাইজেশন রানস ইনটু নো লস এন্ড নো প্রফিট। আমাদের এই বাজেটে আমি বিরোধ করার জন্য কিন্তু এইগুলো বলছি না, ইউ জাস্ট সি, এই যে মোটা একটা বই দেওয়া হলো এক্সপেন্ডিচার, এর মধ্যে মোস্ট অফ দি আইটেমস আপনি দেখবেন সিএসএস সেন্ট্রাল স্পন্সর স্কিম, 70-80% of the budget is full of CSS, মানে কার, কেন্দ্রীয় সরকার থেকে। এবং when I get to hear speeches from our honorable leaders যে ত্রিপুরাকে আমরা আত্মনির্ভর ত্রিপুরা করতে চাই, বামপন্থীরা 25 বছর ত্রিপুরা রাজ্যে তারা শাসন করেছে এবং ত্রিপুরাটাকে সর্বনাশ করে দিয়েছে, এটাই ছিল। আমিও বলেছি এই কথা, আমি বাদ করিনি সেখান থেকে, যদি ওনারা they are with us today, but when they were sitting there, আমিও বলেছি আপনারা ত্রিপুরা রাজ্যটাকে সর্বনাশ করেছে। এই সর্বনাশ থেকে উত্তরণের জন্য ত্রিপুরাকে আত্মনির্ভরশীল ত্রিপুরা গড়ার লক্ষ্যে এখানে একটা পরিবর্তন হয়েছে 2018 সালে। তো আত্মনির্ভরশীল ত্রিপুরায় 5 বছর, দিস ইজ দি 6th ইয়ার, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার, এই সরকার থেকে আমার আশাটা ছিল কি, এট এ গ্ল্যান্সে আমি দেখেছি বাজেটটা কি, হোয়াট ইজ বাজেট। অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা বাজেটটা কি। বাজেট আসলে অনেক ধরনের হতে পারে, কিন্তু ত্রিপুরা বিধানসভায় যে বাজেটটা হয়, এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ, এই ভাষণের শেষের পাতায় একটা ভাষণের হোয়াট ইজ দি বাজেট, কোথা থেকে টাকা আসবে এবং কত বাজেট হবে, এটা লেখা হয়েছে ভেরি বিউটিফুলি। বাজেটটা হয় রেভিনিউ অ্যাকাউন্টের একটা, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস রেভিনিউ অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্টটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট ক্রিয়েট হবে না, গুগল সার্চ করলেই পেয়ে যাবো। ক্যাপিটাল বাজেট হচ্ছে যেখানে আমার অ্যাসেট তৈরি হবে, বিল্ডিং হবে, সড়ক হবে, এই ধরনের অ্যাসেটের বাজেটগুলো ক্যাপিটাল বাজেটে রিফ্লেকশন হবে। রেভিনিউ বাজেটে কত টাকা আমি কোথা থেকে পাবো, কত টাকা খরচ করব, রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচার। ক্যাপিটাল বাজেটে কি অবস্থা, কোথা থেকে আমি এই অ্যাসেট তৈরি করার টাকাগুলো পাবো, কোন খাতে ব্যয় হবে। একটা জিনিস দেখেছি যে আত্মনির্ভর ত্রিপুরা, এটা কি শুধু ভাষণেই থাকবে না আদৌ এটা সত্যিকারই বাস্তবায়িত হবে, আই হ্যাভ ডাউট। কারণ এইবারকার যে টাকার সোর্সে আমি দেখেছি ত্রিপুরার নিজস্ব সোর্সটা কি, হচ্ছে যে স্টেটস ওন ট্যাক্স রেভিনিউ 12.43%, স্টেটস ওন নন ট্যাক্স রেভিনিউ 1.66%। যদি আমি চুপ করি সে 13-14% হবে, তাহলে বাকি যে সমস্ত টাকা হয় আমি ঋণ নিয়ে এটাকে কাজ করছি বা কেন্দ্রীয় সরকার থেকে আসছে, এটা হলো এই ফিগারটা বাজেট এট এ গ্ল্যান্স 2023-24 এ দিয়েছে। দেন আই হ্যাভ গন ব্যাক, গতবারের কি ফিগারটা ছিল, কারণ আমার যখন শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা করতে হয়, এই ফিগারগুলি, এই ইন্ডেক্সগুলি দেখবে এটা কত বছরে 2022-23 তে বলেছে। হোয়াট ইজ দি গ্রাফ? ওন ট্যাক্স রেভিনিউ 10.82% এবং ওন নন ট্যাক্স রেভিনিউ 1.47%, 11-12%। 2% they have shown the increase. তার আগের ফিগারটা আমার কাছে রয়েছে, আপনাদের কাছেও থাকবে। সেখানে কি বলেছে, নিজস্ব সোর্সের কি কথা বলেছে, এখানে বলেছে 12.58%, 46, এখানে কি হবে যুক্ত করে 13। ওই 12, 13, 14 মধ্যেই কিন্তু আমাদের নিজস্ব রেভিনিউটা খেলছে। টক অ্যাবাউট তামিলনাড়ু, টক অ্যাবাউট মহারাষ্ট্র, ওরা আত্মনির্ভর স্টেট, তাদের ক্ষেত্রে দেখা যায় দি রেভিনিউ ফ্রম ওন সোর্সেস ইট ইজ মোর দেন 50-60%। 6 বছর হবে এই সরকারের বয়স, 5 years gone,
সেখান থেকে দাঁড়িয়ে আজকে বিজেপি এবং আইপিএফটির সরকার দাঁড়িয়ে আছে। আই এক্সপেক্টেড যে আত্মনির্ভর ত্রিপুরায় মিনিমাম আমাদের কোন রেভিনিউ সোর্স 25-30% হবে, কিন্তু হলো না। সো দিস ইজ ওয়ান গ্লেয়ারিং ইনস্ট্যান্স আই ক্যান টেল ইউ, এই বাজেট যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা অন্তরায়। এন্ড অ্যানাদার পয়েন্ট, এই বাজেটের মধ্যে আপনারা দেখবেন দি বাজেট ইটসেলফ ইজ হ্যাভিং ডেফিসিট অফ 611 crores। এই ডেফিসিট কথার অর্থ কি? হোয়াট ইজ দি মিনিং অফ ডেফিসিট? অর্থাৎ আমার কাছে ভাই টাকা নেই, তবে সংস্থান হলে আমি এই কাজ করব। ইন ভেরি সিম্পল, দ্যাটস কল্ড ডেফিসিট। আমার খরচ করার ক্যাপাসিটি, আমার খরচ করার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কি হবে? বাজেট পেশ করেছেন এখানে, কিন্তু আমি প্রতিশ্রুত মানুষের কাছে দিয়েছি তবে हम ये करेंगे वो करेंगे हम सब कर देंगे, কিন্তু এই পয়সাটা কোথা থেকে আসবে? देयर इज नो मेंशन। আমরা একটা জিনিস দেখেছি এখানে, এইবারে বাজেটে ডেফিসিটটা রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইট ইজ গুড সাইন, বাট ইয়ার 2022 এবং 23 বাজেটে সেটাও কিন্তু ঘাটতি দিয়ে বাজেটটা তৈরি করেছে। সেখানেও ঘাটতির পরিমাণ ছিল 569 crores। এই হাউসে আমি বলতে চাই, দিস deficit was shown in revenue budget। আমার মাথায়, I am not a man of economics, I don't understand much of economics, তারপরেও বলছি রেভিনিউ বাজেট যেহেতু আমি অ্যাসেট তৈরি করব, আমি 500 কোটি টাকার উপর ঘাটতি রেভিনিউ বাজেটটা করলাম। কারণটা কি হতে পারে? আমার মতো সাধারণ রাজনৈতিক কর্মী আমি এটা ভাবতেই পারি, সিন্স ইয়ার 2023 তে ইলেকশন আছে, এই ইলেকশনে যদি আমি কিছু করতে চাই, অ্যাসেট তৈরির কি দরকার আছে? যা হবে রেভিনিউতেই হবে। দিস ইজ নট এ গুড সাইন। রেভিনিউ বাজেট ওয়াজ নট দি গুড স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বক্তব্য পেশ করেছে। প্রিন্টিং ইজ গুড, দিস প্রিন্টিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এই কাগজের যে কোয়ালিটি এবং টাইপিং যারা করেছে, নিখুঁতভাবে টাইপিংটা করেছে, কিন্তু এই বাজেটের মধ্যে এটি জায়গায় বলছে আমি এই কাজটা করব। এই বাজেট স্টেটমেন্টে আমি দেখেছি অনেক জায়গায় যা হয়ে গেছে এটাকে বলতে চেষ্টা বেশি করেছে। আমার কি হবে? এনি স্পিচ অফ ফাইন্যান্স মিনিস্টার would be appreciated when he will talk more আমি এই করব এই করব এই করব। কারণ এই বাজেটটা তো অতীতের জন্য বাজেট না, এই বাজেটটা হচ্ছে আগামী দিনের বাজেট। বাট মাননীয় সদস্যগণ, আপনারা যারা এই বইটাকে পড়বেন, ইউ সি মোর অফ হয়েছে, মোর অফ হচ্ছে, লেস হবে এই বাজেটের মধ্যে। অ্যানাদার পয়েন্ট যেটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে আমি দেখেছি, যে রাজ্যের 9 লক্ষ বেকারের কোন উল্লেখ আছে কিনা। মোর দেন 9 lakhs youth they are unemployed in this state। আমাদের ইন্ডাস্ট্রি কোথায় গেল? সরকার দেয় আমাদের কাছে ইন্ডাস্ট্রি। আমি যখন এইচএসসিতে ছিলাম, একজন ভদ্রলোক গেছে আমাকে বলছেন সড়ক তৈরি করা ছেড়ে দিন, দরকার নেই, নলকূপ বসানোর কাজ ছেড়ে দিন, দরকার নেই, আমার ছেলেটাকে চাকরি দিন। এইটাই উন্নয়ন, কারণ আমাদের কাছে কোনো ইন্ডাস্ট্রি নেই। এখানে যুবকদের জন্য বলা হলো না যে এই বাজেটে 9 লক্ষাধিক যে বেকার, এদের কি হবে? প্রতিনিয়ত আমার কাছে এসটিডিটি বেকাররা আসছে, বলছে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। গত বিধানসভায় এই হাউসের মধ্যে উত্তর দিতে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কোর্টে এটা রায় হবে, কোর্টের রায়ের পরে এটাকে দেখা যাবে। নতুন করে যে নোটিফিকেশনটা হবে, এই নোটিফিকেশনে যেন আমরা যারা পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা যেন বাতিল না যায়। এই নতুন করে যে নোটিফিকেশনটা হবে, এই নোটিফিকেশনে যেন আমরা যারা পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা যেন বাতিল না যায়। এই পরীক্ষাটাকে যদি বাতিল করে দেওয়া হয়, মিনিমাম
যাদের বয়স পেরিয়ে যাবে আর চাকরি পাবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, নতুন রিফ্রেশ একটা নোটিশ যদি আপনারা করেও থাকেন, তাদের পরীক্ষা যেন বাতিল না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরটিআই অনুযায়ী 5,304টা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। যারা গ্রাজুয়েট টিচার ছেলেমেয়েদের পড়াবেন, ক্লাস 9 এবং ক্লাস 10 এলপিডিদের জন্য অনেক পোস্ট খালি আছে। 230টার কথা সেখানে উল্লেখ আছে লাস্ট নোটিফিকেশন। আবার আমরা দেখতে চেয়েছিলাম এই বাজেটের মধ্যে যে ফর দিস আনএমপ্লয়েড ইউথ তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদের জন্য সংস্থান আছে কিনা। কিন্তু আমি চাইছি যে গ্রুপ সি পোস্টের জন্য 1,10,000 দিয়েছি। আমি অঙ্কটা কম জানি। 1,04,238 জন অ্যাপ্লিকেন্ট, তার মধ্যে ইঞ্জিনিয়াররাও নাকি দিয়েছে, অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার্স দিয়েছে। গ্রুপ বির জন্য অ্যাপ্লিকেন্ট এখানে 55,675 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে যারা পরীক্ষা দিতে এসছে 40,257 জন। গ্রুপ সি তে যারা পরীক্ষা দিয়ে যায় 81,278। এত সংখ্যক লোক পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষা হয়ে গেছে। 20 তারিখ আগস্ট 2021 এবং 22 তারিখ আগস্ট 2021 ডি এবং সির জন্য জেআরপি ইতিমধ্যে পরীক্ষা দিয়ে শেষ করেছে। ইন্টারভিউ হয়েছে শুধু গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ পর্যন্ত। Why I am bringing this point? It's very interesting. 29 তারিখ ডিসেম্বর 2022 তারপরে কিন্তু ইলেকশন। যারা বলো কিন্তু ইলেকশনের আগে ইন্টারভিউটা নেওয়া হলো। আমি অনেক আজকে যারা শাসক দলে বসে আছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন, ওনাদের বক্তব্য দিতে শুনেছি যে ইলেকশনের ললিপপ দেখিয়ে আপনারা এই ইন্টারভিউটা নিচ্ছেন। আই থিঙ্ক ওনার কথা যদি সত্য হয়, এই যে ইন্টারভিউ না হলো গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন 2023 কিছুদিন আগে পর্যন্ত, দিস ইজ অলসো ইলেকশন। এবং গ্রুপ ডির জন্য ইন্টারভিউ দিলে এই বাজেটে আমি না, রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী they wanted to see that তাদের জন্য সংস্থান রাখা হয়েছে, but there is no mention in this budget। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ কমপ্লিট দিস এন্টায়ার প্রসেস, যাতে করে আমাদের এই রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী তারা চাকরি পাবে। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই স্বাস্থ্য দপ্তর রয়েছে। এটা পড়তে গিয়ে জায়গায় দেখলাম দিস পয়েন্ট ইজ গুড, দিস পয়েন্ট লুকস গুড, কিন্তু এই পয়েন্টের নেগেটিভ সাইডটা বলছি। 35 নম্বর স্টেটমেন্টে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সাধারণ মানুষকে উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য মানিসাগর, কুমার, দেখলাম দিস পয়েন্ট ইজ গুড, দিস পয়েন্ট লুকস গুড, কিন্তু এই পয়েন্টের নেগেটিভ সাইডটা বলছি। 35 নম্বর স্টেটমেন্টে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সাধারণ মানুষকে উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য মানিসাগর, কুমারঘাট, বোলপুরকে 3টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। তারপরে বলেছে যে কুমতি জেলা, ধলাই জেলা এবং দক্ষিণ জেলায় ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে। আই টেল ইউ, জিবির যে ট্রমা সেন্টার, সেখানেই তো আমরা ঠিক মতো পরিষেবা দিতে পারছি না। গভর্নমেন্ট ইজ আনএবল টু টেক কেয়ার অফ দি পেশেন্টস কামিং দেয়ার। এন্ড আবার তিনটি খুলে, ইফ ইউ আর নট সেন্ডিং গুড ডক্টরস দেয়ার, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, উনি বুঝবেন। ইফ ইউ ডু নট গিভ প্রপার ইকুইপমেন্ট, গুড ডক্টরস যদি সেখানে না যায়, এইটা কোনো শুধু বাজেট আমরা বলে যে আমরা খুলেছি, আই ডোন্ট থিংক দিস উইল ক্যারি গুড মিনিং। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বলতে গিয়ে আমরা দেখলাম যে আপনারা অনেক সময় বলেন, নির্বাচনে বলেছেন, 2018 সালে বলেছেন, আসলে আমরা আমাদের জন্মস্থান কোথায়? অল এমএলএস, মিনিস্টার, আমাদের জন্ম হলো পলিটিক্যাল পার্টি। আমি 2বার জন্ম নিয়েছি। আমার প্রথম জন্ম এজ এন এমএলএ ওয়াজ আইপিটি। এইবার টিপ্রামাথা থেকে আমার জন্ম হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরও জন্মস্থান আছে, যে উৎপত্তি স্থল আছে। আপনারা কেউ ভারতীয় জনতা পার্টি, কেউ সিপিএম পার্টিতে জন্মগ্রহণ করেছে। অল পলিটিক্যাল পার্টি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে থাকে, সরকারে এলে সেই কাজটাই করবে। আমি আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে দেখেছি যে জাতীয় স্তরের একটা হাসপাতাল করা, অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের মতো একটা হাসপাতাল ত্রিপুরায় করা। ভেরি নাইস। প্রথম 5 বছর তো হলো না। নাও ইউ আর এন্টারিং দি সেকেন্ড ফেজ অফ ইওর গভর্নমেন্ট।
কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচনের সময় যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20 এগুলো দেখেছি। ভেরি সেফ টু টেল দি হাউস যে এটার রিফ্লেকশন খুব কম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে হাউসের মধ্যে আছে, লিডার অফ দি হাউসকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের উপর রাজ্যের এবিসি এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে আমি বলেছি এই কথা, এবিসি কে আর বাড়তে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। We expected বিজেপি এবং আইপিএফটি এই সরকার একটু সময় দিকে খেয়াল রাখবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি কাইন্ডলি ম্যান, আর আপনি আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এগুলো আমরা বললে সরকার জানবে যে কি হচ্ছে। এখানে বাজেটটা দেখে খুব দেখা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মহোদয় আমাকে বলছেন, অনিল বাবু আপনি যে এইভাবে মেলে নেমে চিৎকার করবেন, এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলা গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার কথা। আমি এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছেন। 2022-23 এডিসির জন্য বাজেট ছিল 619 কোটি 25 লক্ষ টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা 1,500 কোটি টাকার মধ্যে থাকে। যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, ইন পার্সন, ইন প্রাইভেট অলসো উই টেল প্লিজ টেক কেয়ার অফ দি পিপল লিভিং ইন টিটিএডিসি এরিয়া। কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672 কোটি 64 লক্ষ টাকা। ইট ইজ অনলি an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, it comes around only 2.7% বাজেট। আমাদের প্রচলিত কথা এই ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে, বিশেষভাবে যারা বর্ষিয়ান লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানবেন, টিএসপি ট্রাইবাল সাপ্লাই বলে যে টাকা আছে, in every department 31% money has to be spent for the tribal people, that is for TSP. এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যারা বলেছেন যে আমরা কি বলে এডিসি উন্নয়ন করবো বলে সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন, ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এর উল্লেখ আছে এই বাজেটের মধ্যে। only 1 crore for water fountain in এডিসি। এডিসির এই যে বাজেট 672 কোটি টাকা, এখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries। আর এডিসিতে স্যালারি দিতে পারছে। এই মন্ত্রী হাউসের মধ্যে বলতে চায়, Honorable Finance Minister is here. I am sure Secretary of Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন। আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডকে আপনি দিতে পারেন, but you can't stop the salary for the employees. কেন তাদের স্যালারিটা আপনার হবে? আর এটা আপনাদেরই প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নাই। I can remind you, আপনারা আপনাদের এইবারকার নির্বাচনের যে সংকল্পপত্র, এই সংকল্পপত্রে কি লিখেছেন? You have told very clearly, we will ensure budgetary allocations to the council in proportion to the population of its area, and funds shall be transferred in a time-bound manner for holistic development. এটা আমার কথা না, this is your সংকল্পপত্র। এটাই যদি হয়, এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে, why don't we implement this? Why don't we work in this path? এই পথে আমরা কেন হাঁটি না? আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া তারা, ত্রিপুরাদের মতো যারা জুনিয়র, তাদের কোনো উল্লেখ নেই। এসপিদের মধ্যে কারা সবচেয়ে বঞ্চিত? পিটিজি, প্রিমিটিভ ট্রাইব গ্রুপ, এদের কোনো উল্লেখ নেই। যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই বাজেটের মধ্যে। অনারেবল ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে ডিডব্লিউএস সংক্রান্ত ব্যাপারে আপনারা বলেছেন যে আগে বাজেটগুলোতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে। এইবার কিন্তু ডিডব্লিউএস আমি দেখেছি এটা বলে না। কি বলেছে?
স্যার আই থিঙ্ক প্লিজ অ্যালাউ মি ফর অ্যানাদার 5 মিনিটস। আর অনেক বলার আছে, আমি বলছি। এখানে আপনারা বলেছেন যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মাই ডিয়ার স্যার, আশাটি থাকবে, এই আশা কখনো সম্পূর্ণ হবে না। ওয়াই আই এম টেলিং, যারা বিডব্লিউএস এর ইঞ্জিনিয়াররা কাজ করছে, আস্ক দেম, কল দেম এন্ড আস্ক দেম ওয়াটার সোর্স নেই সেখানে বিডব্লিউএস দপ্তর থেকে কথা বললেই কি হবে? বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে আধারগুলা জামতুহিজ লংতরা এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। এই কথা আজকে তো মানুষ জলের জন্য এই আলো পড়াশোনার মধ্যে আপনার চিনি সংলগ্ন এলাকায় যেখানে 70-90 এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে। আর পাহাড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে এটা কি মনে হয় যে 2024 সালের মধ্যে এটা হবে? আই থিংক উই হ্যাভ টু বি সিরিয়াস। যেখানে জলের কোনো সোর্স নেই। আজকে আমার কথা হচ্ছিল মাননীয় পরিষদ বিষয়ক মন্ত্রীর সাথে কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি লেট আস থিঙ্ক ডিফারেন্টলি। যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কেন জল পাঠানো হবে না? ওয়াই উই আর ওয়েস্টিং আওয়ার মানি? কোটি টাকা এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন আপনাদের যেখানে বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনি লিখেছেন, এই একই গ্লান্সের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ আর প্রিপেয়ার, এগেইন আই অ্যাপ্রিশিয়েট, যে আগামী 10 বছর কারা কারা রিটায়ারমেন্টে যাবে এটার একটা তারা চিত্র দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আসে যে এতগুলো লোক রিটায়ারমেন্টে চলে যাবে আর রিক্রুটমেন্টটা তো হচ্ছে না, দেয়ার ইজ নো রিক্রুটমেন্ট। আমি জানি না আপনারা এটা করেছেন কিনা, কতজন যে রিটায়ারমেন্টে চলে যাবে 2032-33 সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যাবে। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টই হবে না, দপ্তরগুলো কি করে চলবে? মানুষের সাথে কিভাবে কাজ হবে? বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছে যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে বিগত 5 বছরের রাজ্যে 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্লিজ টেক মাই স্টেটমেন্ট, রেকর্ড ইট। এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, হাউ মেনি অফ দেম গট জব? মোস্ট অফ দেম দে ডিড নট গেট জব। এই ত্রিপুরার যে ঘোরাফেরা করছে, কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেবে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটা এমন পর্যায়ে এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে, কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। সুতরাং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, দি কোয়ালিটি অফ দি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। রুটস এন্ড ব্রিজেস এর ক্ষেত্রে আই ওয়াজ শকড টু সি দিস ফিগার। 2022-23 তে আপনারা বলেছেন 150 কিলোমিটার জাতীয় সড়ক করেছে। হু হ্যাজ ডান? স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডান জাতীয় সড়ক। এই স্টেট গভর্নমেন্টের কাজ, যতগুলো জাতীয় সড়কের কাজ হচ্ছে, হুজ ডুইং দিস? মোস্ট অফ দি ওয়ার্ক, দি ফান্ড ইজ কামিং ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এটাকে দেখাশোনার জন্য একটা সংস্থা অলরেডি আছে, NHIDCA। এটার মধ্যে তো আইকেএম মাননীয় সদস্যরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, ত্রিপুরা সরকারের পিডব্লিউডি দপ্তর আছে। পিডব্লিউডি দপ্তরের মধ্যে NH বলে একটা উইং আছে। এই উইংকে যখন জিজ্ঞেস করি যে হাইওয়ে গুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে, এটা আপনারা কেন দেখছেন না? তারা বলে, স্যার আমাদের তো এটা দেখাশোনার দায়িত্ব না, এটা ডাইরেক্ট দিল্লি থেকে লোকগুলো আসছে, এদের এক্সিকিউটিভ ডাইরেক্টর জিএমরা সব দেখছে, আমরা ত্রিপুরার ইঞ্জিনিয়ার, আমাদের এই কাজগুলো দেখাশোনার কোনো দায়িত্ব নেই। মাই কোয়েশ্চেন ইজ, আমি খবর নিয়েছি মণিপুর, অরুণাচল, আসামে ওইখানকার পিডব্লিউডি দপ্তর ওই কাজগুলো মনিটরিং করে। ইউ ডোন্ট ডু দ্যাট ওয়ার্ক। মনিটরিং করে, কারণ তখন আমরা জনপ্রতিনিধিরা আমাদের জিজ্ঞেস করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করতে পারি যে কেন এগুলো হচ্ছে না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? খোয়াই কমরপুর রুটের কথা বলছি আমাদের আগে, হাইওয়ে তৈরির ক্ষেত্রে ব্রিক্স ব্যবহার করা যায় না, বা দে আর ইউজিং ব্রিক্স। ট্রেন তৈরি করার পর স্লেট দেবে, স্লেট দিচ্ছে না, কিলোমিটার তৈরি হচ্ছে। কাকে জিজ্ঞেস করবো? কিন্তু কেন আমরা আমাদের পিডব্লিউডি, NH এদেরকে দায়িত্ব দিয়ে, তাতে আমি দেখেছি 3% এজেন্সি ফি আমরা পাবো, 3% ফর মনিটরিং ফিটাও পাবো। যদি 100 কোটি টাকার কাজ হয়, সেখানে 6%, 6 কোটি টাকা রাজ্য সরকারের পোশাকে আসবে। Why are we not giving them that opportunity?
এমনিতেই তো এখানে গত বছর রাজ্য সরকার মাত্র 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। সিন্স ইউ ডোন্ট হ্যাভ সো মাচ অফ ওয়ার্ক, এই কাজের মধ্যেও তাদের এটা শুরু করে দিলে আমরা প্রশ্ন করতে পারতাম। ডেপুটি স্পিকার স্যার, আপনি আমাকে বলবেন যে আপনার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি বসে পড়ুন, নতুবা ওয়াচ এন্ড ওয়ার্ডকে দিয়ে আপনাকে থামাতে হবে। তবে I tell sir, tribal welfare department, it is such a big department. এই ডিপার্টমেন্টের মধ্যে মানুষ যে এই বাজেটটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন বিধানসভার মধ্যে ওবিসি দের জন্য যদি আইএস আইপিএস এদের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কেন এসটিদের হবে, কেন এসটিদের ক্ষেত্রে হবে ওয়েস্টার্ন কান্ট্রি? আই ডোন্ট নো এই যখন মাননীয় মন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন এগুলো নিশ্চয়ই উত্তর দেবেন। কারণ এইখানে শুধু ওবিসি ওয়েলফেয়ার থেকে কি কি বিষয়ে আইএস এর জন্য কতজনকে 180 জন বলেছে কোথাও, এদেরকে ব্যবস্থা করবে, কিন্তু এসসি এবং এসটি দের সেই ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। নাও কাম টু দি পয়েন্ট অফ পাওয়ার ডিপার্টমেন্ট। পাওয়ার ডিপার্টমেন্টের যিনি মাননীয় মন্ত্রী মহোদয় ইজ দি মোস্ট এক্সপেরিয়েন্সড মেম্বার ইন দিস হাউস। প্রশ্ন যাচ্ছে এখন যে লোডশেডিং হচ্ছে, লোডশেডিং ইজ আ বিগ প্রবলেম। আমার নিজস্ব বাড়ি, গ্রামের বাড়িতে মাই ফাদার গিভ মি এ কল ওয়ান ডে, আজকে থেকে 1.5 মাস আগে, বলছে তুমি বিরোধী দলনেতা, তোমার কোনো পাওয়ার নেই নাকি? আমি বললাম কি পাওয়ার কথা বলছো? বলছে গ্রামের মধ্যে 7 দিন ধরে এখানে ইলেকট্রিক পাওয়ার নেই, আর কেউ খবর রাখছে। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলছে যে ওই একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, ওইখান থেকে এরা বলবে। আসলে তো পিপল আর নট হ্যাবিচুয়েটেড উইথ কল সেন্টার। আমি করার সঙ্গে একটা খারাপ হবে, লাইন খারাপ হবে, এটা কোন করতে হবে? দিল্লিতে বসে আছে কল সেন্টারে, ওইখান থেকে নির্দেশে এখানে কাজ হবে। প্রাইভেট কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিসিটি বিল কেন পাচ্ছে? মানুষের ধারণা আছে যে আমার এইটুকু ফ্রিজ ব্যবহার করার পর, এইটুকু লাইট জ্বালানোর পর আমার এইটুকু বিল আসবে না। আমার দ্বিগুণ করে কেন বিল আসছে? প্রশ্ন বুঝতে গিয়ে ব্লকে তালা লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে এটা কারণটা পিপাল আর টেলি, এটার প্রবলেম হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির লোকগুলো মুনাফা লুটার জন্য এরা বিলটাকে বৃদ্ধি করে দিচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করবো যে এই বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত, আদৌ কি এটা হচ্ছে কিনা। লোডশেডিং এর ব্যাপার নিয়ে ওনার সাথে যখন কথা হয়, উনি বলছিলেন যে গরমকালে তার এবং তারকে ধরে রাখার একটা জায়গা উনি জানেন, উনি বলবেন যখন বলবেন যে এটা গরম হয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে, তার না লাগানো পর্যন্ত লোডশেডিং ঠিক করা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর গ্রীষ্মকাল হবে, প্রত্যেক সময়টা গরম হবে, চলবে, তারটা ছিঁড়ে যাবে, তখন মানুষের কি করতে হবে? We have to be serious. We have to do all this. বাজেটে পাওয়ার ডিপার্টমেন্টে কাঠ দূষণ আনলো, আমি খুঁজে দেখলাম, কারণ কাঠ দূষণ আনার ক্ষেত্রে একটা রুলস সেখানে আছে যে এস্টিমেটেড বাজেট থেকে এইবারকার বাজেট যদি কম হয় তাহলে সেখানে কেন আজ কাঠ দূষণ, তাহলে আমার কোনো স্কোপ নেই, মাননীয় সদস্যদের স্কোপ নেই। কিছু কিছু ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে বাজেটটা আপনারা পেশ করেছেন, এই বাজেটে স্যার শুনাই কাটি এই যে জিনিসটা আমি আসলে ভুলে গেছি, উনি আমাকে কোম্পানি, তো ডিসিপি কোম্পানি, তো এখন আবার একটা নতুন কোম্পানি হচ্ছে এখানে পূজা গেল 143 নম্বরে লিখেছে রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। তো অনলি কোম্পানি আপনার কোম্পানি, আর কিন্তু আমাদের যে দুর্ভোগ লোডশেডিং এটা ভুল হবে। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলবেন, আই এম শিওর হি উড লাভ টু রিপ্লাই অল দিস পয়েন্টস। এবং এই বাজেটের মধ্যে বিশেষভাবে কর্মচারীদের জন্য এখানে কিছু রাখা হচ্ছে নাকি? হোয়াট ইজ এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম? যখন এই কনসেপ্টটা বেরিয়েছে দেশের মধ্যে, সাম অফ দি এমপ্লয়িজ দে ফেল যে দেশের মধ্যে এমন একটা পেনশন স্কিম চালু হয়েছে যেটা হলে পর কর্মচারীদের লাভ হবে। আসলে ন্যাশনাল পেনশন স্কিম বলেটা কি? এটা হচ্ছে যে আপনি কন্ট্রিবিউশন দিন এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন সরকার দেবে, এবং ওইখান দিয়ে ওই টাকা দিয়ে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি পেনশন পাবেন। দি হোল পেনশন স্কিম ওয়াজ আপনাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না, সরকার আমি উইল গিভ ইউ দি পেনশন। আমি আমার এই বাজেট স্পিচের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাদেরকে আপনারা 7 পে কমিশন দেবেন বলে 7 পে কমিশন দিয়েছেন, কেন্দ্রের 7 পে কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের 7 পে কমিশনের কোনো তুলনা হয় না।
এটা শুধু কি করেছে, অনিমেষ দেববর্মার মাথার মধ্যে, চেহারার মধ্যে শাহরুখ খানের চেহারা দিয়ে বলছে ওই শাহরুখ খান হয়ে গেছে, এইভাবে শাহরুখ খান হয় না। এবং কর্মচারী বন্ধুদের এই যে টিএর ব্যাপার, সেন্ট্রাল দিয়ে 13% আর কি করেছে only 20%, তারপরে আমরা বলছি কর্মচারীদের কেন্দ্রের হারে আমরা সবকিছু দিচ্ছি। এনপিএস এর সম্পর্কে আমি এটাই বলবো, কর্মচারীদের স্বার্থে এই রাজ্যের হাজার কর্মচারী যারা মানুষের জন্য কাজ করছে তাদের জন্য কেন পুনরায় ওল্ড পেনশন স্কিমটা ফিরে আসবেন এই ছোট রাজ্যে? কারণ কংগ্রেস শাসিত, আমি এখন যদি বলি বিজেপি শাসিত করেছে কিনা, আমি অনেক পরিশ্রম করে প্রতিটি রাজ্যে পিএস আমি নিজে খোঁজখবর দিয়ে দেখেছি যে আপনাদের রাজ্যে কেমন ধরনের পেনশন স্কিম চালু আছে। দেখলাম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তারা এনপিএস চালু করার পরেও ওল্ড পেনশন স্কিমে চলে গেছে। এখানেও আমাদের বক্তব্য থাকবে এটা করা যায় কিনা, রাজ্য সরকার এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি 62 নম্বর, এখানে বলেছে চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস উইথ বেঞ্চমার্ক, হিজ এবিলিটিজের অধীনে বেঞ্চমার্ক যুক্ত 24,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। দিস আর অল ফাইন, এগুলো ভালো, কিন্তু এই রাজ্যের মধ্যে অনেক শিল্পী সাহিত্যিক যারা না খেয়ে মরছে। I conclude in just next 2 minutes. আমি আপনাদের ধন্যবাদ দেব, ইউ গিভ মি ধন্যবাদ জন্য এক মিনিট দেব। তো রাজ্যের অনেক শিল্পীরা না খেয়ে মরছে, তাদেরকে কেন সম্মান দেওয়া হবে, তাদের জন্য আমরা কেন ভাববো? যারা বাংলা সাহিত্যকে নিয়ে দিচ্ছেন, আমি জানি নাম বলতেও পারি, সুনীল সেন ঘোষ রাজনীতি করতে কি রাইট সো ওয়েল, কিন্তু তার আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ওনাকে দিতে হবে এই কথা বলছি। লাইক দিস ককবর নিয়ে যারা লেখালেখি করছে, বাংলা সাহিত্য নিয়ে কবিতা যারা লিখছে, দেয়ার আর এন নাম্বার অফ পিপল ইন ত্রিপুরা, ট্যালেন্টেড পিপল যারা আমাদের সমাজকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সম্মান দিতে পারি। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একের পরে এখানে প্রকল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি সরকারের কাছে অনুরোধ করছি। এবং তাহলে আমাকে শেষ করতেই হবে। তাহলে আমি আর বলছি না, ধন্যবাদ। আরো বলার ছিল, এখানে তো আরো তথ্য আছে, এগুলো জাস্ট রিডিং দিয়ে ছাড়বো। অটল জল ধারা, পাইপলাইন বিলিং ট্যাপ ছামনুর গ্রামে, এগুলো দেখবেন। এবং রেগায় বঞ্চনার রেকর্ড মুখে কোনো রাজ্যে, আপনারা কিন্তু প্রতিবাদ করেন। যে সমস্ত পত্রিকায় বেরিয়েছে সরকার স্বীকৃতি প্রাপ্ত সংবাদপত্র, এটা যদি সত্য না হয় আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল, এগুলো দেখবেন। এই বাজেটটা আরো সুন্দর করে রাজ্যের মানুষের স্বার্থে যেখানে বেকার, কৃষক, ব্যবসায়ী সমস্ত অংশের মানুষের কল্যাণ যেন হয়, সেইভাবে যেন আবার পেশ করা হয়। এই কয়েকটি কথা বলে আমি আমার বাজেট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। আজকে আমাদের ঠিক আছে, আমাদের অবশ্যই লিডার এলওপি ওনার বাজেটের সমর্থনে, ঠিক আছে আমি 5 মিনিট লাগতেও পারে, দেখি কি করি। আমাদের অবশ্যই লিডার এলওপি ওনার বাজেটের সমর্থনে এবং বক্তব্যের সমর্থনে এবং আমাদের অর্থমন্ত্রী যে বাজেটের পেশ করেছেন ওটার বিরুদ্ধে আমি একটু কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে 2023 গত বিধানসভাতে দ্বিতীয়বার আইপিএফটি বিজেপি সরকার পুনরায় সরকার এসেছে। রাজ্যের মানুষের অনেক এক্সপেকটেশন, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। এর মধ্যে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে 6 শিডিউল এরিয়া অথবা টিটিএসসি, আমাদের দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে আমাদের বিরোধী নেতা বলতে চেষ্টা করেছেন রাজ্যের প্রায় 27,000 কোটির মধ্যে যে আমাদের এনসিতে দেওয়া হয়েছে মাত্র 672 crore 672
কোটি মাত্র আমাদের ডেভেলপমেন্টের জন্য থেকেছে। আমি জাস্ট কয়েকটা রিকল করবো এখানে। আমি ফার্স্ট এখানে এডুকেশন, যেটা যে এলিমেন্টারি এডুকেশন, এলিমেন্টারির মধ্যে আমরা দেখেছি ট্রান্সফার ফান্ড মাত্র 1,35,00,000, যেখানে আমাদের এনসিতে এলিমেন্টারি এডুকেশনের মধ্যে স্কুল আছে, নেট ওভার 1400, জাস্ট ওয়ান সেকেন্ড, স্কুল আছে, যে স্কুল আছে আমাদের 1420টা, এসবি স্কুল আছে 212টা, এবং হস্টেল আছে 22টা, রেসিডেন্সিয়াল আছে 20টি। ওইখানে চলে একটা কেন বলছি, প্রায় 155 স্কুল, 10 জনের চেয়ে কম স্টুডেন্ট এখন আছে। কেন হচ্ছে 165 স্কুলে স্টুডেন্ট 10 জনের কম, এরকম স্কুল আছে। তো তার জন্য হচ্ছে আমরা জানি এখানে যেটা অনলি 1,35 ব্যাগে। এখন আপনারা গেলে বুঝবেন যে এডিসি এরিয়ার যে স্কুলগুলা, যে টিটিসি বাই রান যে স্কুলে যে ইনফ্রাস্ট্রাকচার, আমি আগে জানতাম না চলে এতগুলা। বিধায়ক দিস দ্য ফার্স্ট টাইম বিধায়ক হওয়ার পরে যে স্কুলগুলোকে ভিজিট করার জন্য গেছিলাম, সেখানে মানে এমন একটা স্কুল বাদতেই পারে না যে স্কুলের কন্ডিশন এরকম হবে। স্কুলের উপরে কোনো ছাদ নেই, স্কুলের দরজা নেই, স্কুলের জানালা নেই, মানুষ করার জন্য কোনো এখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। ওইখানে কি থাকে, গ্রামে গরু ছাগল করে এসে রাত্রেবেলা ওখানে তাদের বাসা হয়, তারপরে চলে যায়, আবার স্টুডেন্ট এসে পড়াশোনা করছে। তো আমি কেন বলছি, এখন আমরা বলতে পারি যে এলিমেন্টারি এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে এলিমেন্টারি এডুকেশনে কিন্তু আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু আমরা কিন্তু উত্তর হচ্ছে। তাহলে উনি কিভাবে আবার আপার প্রাইমারিতে আসবে, সেকেন্ডারি কিভাবে আসবে, তো আপনার এটা ভাবতেই পেরেছে কি হচ্ছে। কারণ আমি বলতে চাই যে খুব একটা মানে দুর্ভাগ্য সহকারে বলতে হয়েছে যে এই বাজে এটা অ্যাকচুয়ালি কোনো মতে যে উপজাতি অধ্যুষিত এরিয়ার জন্য কিন্তু কিছু হয়নি, তাই হতে পারে। আর আমি জাস্ট বলবো যে পাবলিক ওয়ার্ক রোডের বিল্ডিং যেটা পিডব্লিউডি, আমাদের এখানে সুযোগ পাওয়া গেছে যে 5 ফ্লোর অনলি, প্রায় এখানে 1198 কিলোমিটার মতো ওখানে আছে, 1192 কিলোমিটার আরটির মধ্যে আছে, পিডব্লিউডির মধ্যে আছে, কিন্তু আমরা টাকা পাচ্ছি মাত্র 5 ফ্লোর। তো কিভাবে উন্নয়ন করা হবে, যে ডেভেলপমেন্ট কিভাবে হবে, এটা তো ডেভেলপমেন্ট করার জন্য নয়। আপনারা সবাই জানেন মিনিমাম যদি একটা ভালো যদি মার্কেটিং হতে গেলে 1 কিলোমিটারে 1 কোটি যদি লাগে, তাহলে 5 কিলোমিটারের বেশি করতেই পারবে এই 5 করে মধ্যে। সো দিস ইজ দ্য রিজন। তাহলে কিভাবে উন্নয়ন কিভাবে হবে? আবার এখানে কেউ কেউ এসে বলে আমাদের জোনালে ডেপুটেশন দিয়েছে, কেউ কেউ এসে সাতনা আবার ডেপুটেশন দিয়েছে, সাতনা ডেপুটেশন দিলে এইগুলো কি হবে ডেভেলপমেন্ট? আমি মানতে পারি না। তার জন্য আমি এই বিলটাকে সমর্থন করি না। এবং বিল আমাদেরকে, আমরা তো আশা ছিল এই রাজ্য সরকারের বাজেট সরি খুব ভালো হয়েছে বন্ধু, আমাকে মনে করে দিল বাজেট আমরা কিন্তু এইভাবে আমরা মানতে পারি। সো আরো এখানে দেখলে আপনারা সবাই জানবেন যে আমাদের মানে টোটাল বাজেট 98 করোড়ের মধ্যে কিভাবে ডেভেলপমেন্ট সম্ভব। তার জন্যই আমরা আসলে আলাদা রাজ্য চাই, তার জন্য আমরা বেটার ডিপার্টমেন্ট চাই। আপনারা সবাই বলেন কেন বেটার ডিপার্টমেন্ট, কেন আমাদের আলাদা রাজ্য? দিস দ্য রিজন। তাই আমি এখানে দেখব যে এডুকেশনে বিদ্যাপতি প্রকল্পে ৬৪ সরকারি বিদ্যালয়ে আধুনিকীকরণ করা হবে। যে বিদ্যাপতি প্রকল্পের মধ্যে আমি বলবো খুব একটা ভালো স্কিম, যে এখানে আধুনিকীকরণ করার অনেক কিছু ফিনান্সিয়াল সিস্টেম আছে। আমি বলবো আমার টাকাটা কনস্টিটিউয়েন্সির মধ্যে মাত্র একটা বিদ্যাপতি হয়েছে। তো ৪০০টা এখানে যে বিদ্যাপতি হয়েছে, যে আধুনিকীকরণ অনুকরণ আছে, তাহলে আমি বলবো এই রাজ্যের যতগুলো কেন্দ্র আছে, বিধানসভা কেন্দ্র ভিত্তিক খুব ৪০০টা যদি হয় তাহলে আমরা 60 বাই ডিভাইড করতে হবে। 60 বাই ডিভাইড করলে আমি মিনিমাম আমার ৫০ সরকার হওয়ার দরকার, কিন্তু মাত্র একটা হয়েছে। আমি একটা ইলেকশন, আমি যখন একবার আমার কনস্টিটিউশন মধ্যে খুব পুরানো স্কুল একটা আছে, যে স্কুলের নাম হচ্ছে জন্মদয় স্কুল, আমি ওখানে গেলাম, হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার সংখ্যা মাত্র ৫০০ জন আছে। আর স্কুলের কন্ডিশন এমন বেহাল, হায়ার সেকেন্ডারি স্কুল। আর স্কুলের যে এস্টাবলিশমেন্ট, এটা হচ্ছে প্রাইমারি বোর্ড 1950 সালে আগে, টিচারও আছে, স্টুডেন্টও আছে এখন, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার অত্যন্ত পুরো। তো এরকম স্কুল থাকলে বিদ্যার্থীদের নিয়ে দিতে পারতাম। আমি চম্পনগরের পাশে একটা লোক শিক্ষালয় আছে, অনেক পুরানো স্কুল এবং নামি দামি স্কুল,
এক ওয়ান করে চাকরি চাকরি কি বলবেন, খুব একটা মানে আপনাদের ওয়াকান্ত করে সবাই ছিল। এখনো সেই যে লোকশিক্ষা স্কুল যে আগে জায়গাতে আছে এখনো সেই জায়গাতেই আছে বেকার ফসল। তো আমরা বলতে পারবো এখানে পরিষ্কার আমরা দেখা যায় যে জায়গা পিপাসা অধ্যুষিত এরিয়া সেখানে ডেভেলপমেন্ট হয় না, যেখানে মাস্টার দরকার, যেখানে অটোমেটিক্যালি যারা জেনারেল আসে এখন আগরতলাতে হতে পারেন, দাঁড়িপাতা হতে পারেন, চিরাঙ্গা হতে পারেন, ওইখানে আগে থেকে শিক্ষার মান গুণগত আগে থেকে ইয়াতে আছে তাই আছে। যেখানে নয় সেখানে দেওয়ার দরকার, কিন্তু কোথায় বিদ্যাযুক্ত হয়েছে এখন সব শহরের মধ্যে বিদ্যাযুক্ত হয়েছে, কিন্তু আমি বিদ্যাযুক্ত হই। ঠিক আছে দেখবেন আপনি, আমি আমাদের সঙ্গে ঘোষণা করছি যে যারা যে পিএমসি এবং বিদ্যালয় প্রকল্পের 400টি বিদ্যালয়ে আধুনিকীকরণ করা হবে। রেগুলার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। বিদ্যালয় স্কুল হচ্ছে 125 এবং আমি 100% শিওর এখন রেডিমেড নেই, ট্রায়াল টাকা বেশি হচ্ছে বিদ্যালয়। আমাদের তোমাকে বললাম এই যে বলছেন বাকি যে স্কুল পিএমসি এখন কিন্তু সিলেকশন তো চলছে অনলাইন এগুলি তো এখন কি হবে 5 বছরে ডেভেলপ 5 বছর যে টাকা দেওয়া আবার এখনো শেষ মনে পড়ছে না 4-5 মাস হয়ে গেছে। আমি নিশ্চিত টাকার জন্য মিনিমাম 2 আছে বিদ্যালয় পিএমসি এখন ফাইনাল এগুলো অলরেডি প্ল্যান করছে, এই জন্য বাজেটে এটাই বাজেটে বলছে যে আমরা করছি। আপনারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী শুনছেন, নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আমি একটা মানে এটি বলতে চাই জিডব্লিউএস কি বলে মানে উপর আছে এখানে একটা আছে যেটা জল জীবন মিশন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ গ্রামে ম্যাক্সিমাম জল জীবন মিশনই এখন জল জীবন মিশন হয়ে গেছে না, খুব ভালো জায়গাতেও হয়ে গেছে এবং সব জায়গায় জল হয়ে গেছে, কিন্তু আজও মানুষ জলের জন্য কেন এত মানে হাহাকার এবং রাস্তা অবরোধ কেন বাড়ি থেকে বের হতে হচ্ছে তা আমি একদম মানতেই পারছি না। এখানে পরিষ্কার লেখা আছে জল জীবন মিশন বাস্তবায়নে পূর্বে এটা পুরো বলতে তো টাইম হবে না। তো না না কি আছে যে আগামী যে আমাদের বিষয়টা বলেছেন যে আগামী মার্চ মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে এটা হাউসহোল্ড টেপের ওয়াটার কানেকশন এর মাধ্যমে পানীয় জল সংযোগ দিয়েছে বা আগামী মার্চ মাসে 2024-এর মধ্যে এটা সলিউশন হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি জাস্ট আমার এগিয়ে কথাই বলবো, এটা আমার মাননীয় প্রাক্তন মন্ত্রী বলছে আরো ভালো জানেন যে লুমপুং এরিয়াতে 2বার অলরেডি টেন্ডার হয়ে গেছে ইনোভেটিভ স্কিমের প্রক্রিয়া করার জন্য ওয়াটার দেওয়ার জন্য, কিন্তু দুবারে কিন্তু কেউ টেন্ডার দিতে চায় না। ভাই কেন চাই আপনি যান দেখুন একটা তো অ্যাকচুয়ালি কাজ কেন করতে পারবেন, কাজ করতে পারবেন না কেন? সরকারের যে স্কিমে দেওয়া হয়েছে তা অনেক কম। আপনি যান, আপনি কন্ট্রাক্টরের সাথে কথা বলুন, তাহলে মানুষের সাথে আপনি যান, আপনি কথা বলুন, আপনি ফের 5 টেন্ডার খান, আমার অসুবিধা নেই, কিন্তু কাজ করতে পারবেন। দিস ইজ ইম্পর্টেন্ট। তো আমার কি হয়ে কাজ করতে দেয় না, কারণ কাজ করতে দেওয়া হয় না। আপনি আসুন বলতে স্যার উনি কেন ডিস্টার্ব করছে, এটা উনি একটা বাজেটের উপর একটা ভাষণ দিচ্ছে, উনি কেন ডিস্টার্ব করছে, ওনার সঙ্গে উনি বলবেন অসুবিধা নেই বলতে পারেন, যা খুশি বলতে পারেন। আমি একটা রিকোয়েস্ট করবো আপনি আসুন আমার এরিয়াতে, আপনি কাজ করে যাও, অসুবিধা নেই। আমি বলবো আমি কেন করছি, তো এখনই যদি টেন্ডার যদি না হয় আরো অনেকগুলো আছে টেন্ডার হওয়ার পরও কিন্তু কাজ এখনো করা হয়নি কেন? যদি আমি এক বছর আমি লিডার যদি শেষ করতে চাই তাহলে এখন সব কাজ করা দরকার। তো আমি এটাই পিডব্লিউডি ওয়ার্ডের কথা আমি বলতে চাইবো যে যথা সম্ভব হোক তাড়াতাড়ি এটা কাজ করতে হবে, কারণ জল আমাদের অনেক দরকার। আর আমার কিছু আরো কিছু বক্তব্য আছে সেটা প্লিজ আপনি হেলথ সার্ভিস আমি একটু এখানে আছে আইজিএম হসপিটাল চত্বর স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করে 2023-24 শিক্ষাবর্ষে বিডিএস কোর্স এর বার্ষিক 50 জন ছাত্র ছাত্রীকে দিয়ে ডেন্টাল কলেজে চলা শুরু হবে। এখানে আমার একটা প্রশ্ন যে বিডিএস পড়ুয়া ছাত্রদের হস্টেল বা থাকার জন্য
ব্যবস্থা ওখানে উমাকান্ত হস্টেল করা হয়েছে, যে হস্টেল আগে থেকে এটা ট্রাইবাল হস্টেল, এখানে অনেক স্টুডেন্ট আছে অলরেডি, মানে স্টুডেন্ট অলরেডি ব্যাক আছে ওইখানে, একটা প্রস্তাব এখানে নাই। আমি তবু যে হস্টেল হয় তাদের হস্টেল রাখা হবে, যে উমাকান্ত হস্টেলের বিষয়ে রাখা হবে, ওইটা নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে। তাই এটা আমি যেটা আকর্ষণ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার থ্রু এটা ফান্ডিং দেখবেন, আর এটা যদি হয় তাহলে আমাদের সঙ্গে তুই হবে। এমনিতে টিকাসেরা বা ট্রাইবাল অংশের লোক যারা দরিদ্র শ্রেণীর চেয়ে বেশি বসবাস করে, আবার তার উমাকান্তর মতো একটা স্কুল, এটাই একমাত্র স্কুল যেটা বাংলা মিডিয়ামের মধ্যে, যে আমাদের টিকাসেরা অনেক কিছু হয়েছে। আমিও একজন ওইখানে স্টুডেন্ট ছিলাম, তারপর আমি এই কথা বলতে পেরেছি আপনার। তো কথা বলার অনেক কিছু আছে, পাওয়া আছে, ঠিক আছে। আমি এটাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী আছে এবং মন্ত্রী আছে, অর্থমন্ত্রী আছে, তাদের আমি চেষ্টা করছি। মাননীয় সদস্য রঞ্জিত দাস। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 7ই জুলাই শুক্রবার সকাল 11টা ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী অনাবিষ্ণ করেন মহোদয় 2023-24 অর্থবর্ষের জন্য 27,654 কোটি 40 লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট এই মহতী সভায় সকলের সমর্থনের জন্য পেশ করে। আমি প্রথমে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাজেট কি এবং কেন সে সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আমি আমার অভিজ্ঞতা লিখে আমি খুব সংক্ষেপে সে বিষয় যা সহযোগিতা করে তাদের বেতন এবং নাগরিকদের উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, শিক্ষা, স্কুল, কলেজ, কার্যক্রম বিভিন্ন খাতে বাজেটে টাকা বরাদ্দ করা একজন ব্যক্তি বা একটা পরিবারের যে প্রধান থাকে তার একটা থাকে, সেটা আমাদের মাসে হয়, বৎসরে, কিন্তু ব্যক্তি এবং রাজ্যের বাজেটের সঙ্গে মৌলিক পার্থক্য আছে। ব্যক্তি আয় বুঝে ব্যয় করে, সে কত টাকা আয় করে তার উপরে সে বাজেট করে। অর্থাৎ একজন কর্মচারী যখন একটা গাড়ি কিনবে তখন তিনি কি করে, গাড়িটা কেনার সময় তাদের টাকা যদি কম হয় তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে রাষ্ট্র বা রাজ্য তার উল্টো সেটা কি করে কখন ব্যয় করে, কিসে কিসে প্রশাসনিক যারা খরচ রয়েছে, যারা কর্মচারী রয়েছে, আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে বা এডিসি হোক, মিউনিসিপ্যালিটি হোক, নগর পঞ্চায়েত হোক, পঞ্চায়েত হোক, সমস্ত কর্মচারীকে প্রশাসনিক খরচ কত হবে। এক, 2 নাম্বার হলো এবার জনগণের উন্নয়নমূলক কোন কোন কাজ কি খরচ করা হবে তার কত তারা সেটা নির্ণয় করে। তবে টাকা কোথা থেকে আসবে তখন তার নির্ণয় করা হবে কোথা থেকে, সরকার তখন তার কর বৃদ্ধি করতে পারে, বিভিন্ন কেন্দ্রীয় থেকে টাকা পেতে পারে বা সরকার লোন নিতে পারে, তার উপর বাজেটটা তৈরি। এবার ত্রিপুরা যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা পেশ করেছেন আপনারা সকলে জানেন, 2023 সালে নির্বাচনের আগে আমাদের সরকার প্রায় 4 লক্ষর কাছাকাছি লোকেকে ভাতা দিয়েছে, যেটা প্রথমে 67,000 টাকা, পরবর্তী সময়ে ডাবল এই টাকাটা ব্যয় করা হলো এবং কর্মচারী সকলের জন্য সেখানে দিয়ে বৃদ্ধি করা হলো এবং অঙ্গনারী দিদিমণি থেকে ফার্ম অপারেটর থেকে সর্ব অংশের মানুষের জন্য সেই সময় টাকা এই বাজেটে রাখা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছে। তখন আমি নির্বাচনের আগে চিন্তা করছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে এর পরবর্তী সময়ে সরকার আসলে পরে এতটা পরিমাণে সরকারি যে ব্যয়, এগুলোকে বলা হয় বাজেটে, এটা বলা হয় অ-উন্নয়ন বাজেট। বাজেটে 2 ধরনের হয়, একটা অ-উন্নয়ন আর একটা উন্নয়ন বাজেট। এটা উন্নয়ন মানে বাজেট হলো সেটা উন্নয়ন বাজেটকে কাজে লাগানোর জন্য সরকারি কর্মচারী টাকা, সেটা অ-উন্নয়ন বাজেটের মধ্যে আমরা লিপিবদ্ধ থাকা। তো মাননীয় অর্থমন্ত্রী নতুন উনি এই অর্থনৈতিক চাপের মধ্যে দাঁড়িয়ে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহাশয় আন্তরিক প্রজেক্টটা একটা সুন্দর বাজেট এখানে পেশ করবে। সেই দিন যখন বাজেটটা পেশ করা হচ্ছে, বিরোধী দল যারা রয়েছে তারা যে কাণ্ডটা করলেন, কেন করলেন তার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এখানে বিরোধী দলে যারা রয়েছে 3টি আদর্শ নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলে তার নিজস্ব একটা আদর্শ থাকে। এরা এমনি করেনি যে এখানে একজন মাননীয় বিধায়কের বিষয়কে সেটাকে ইস্যু করে গন্ডগোল, সেটা নয়। এদের মূল উদ্দেশ্য হলো এই বাজেটটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিতে সর্বপক্ষী, সর্বব্যাপী, সর্বাংশের মানুষের জন্য এই বাজেটটা যখন অর্থমন্ত্রী সেখানে পড়বে, ত্রিপুরার সমস্ত মানুষ টিভি পর্দায় বসে রয়েছে, সেগুলো মানুষের মধ্যে প্রতিফলিত হবে, মানুষ উৎসাহিত হবে। এখানে যারা বিরোধী দলে যারা রয়েছে, কেউ আঞ্চলিকতাবাদী, কেউ সাম্যবাদী, আর কেউ ব্যক্তি এবং পুঁজিবাদী, 3 দলে পরিবারবাদ, 3 দলে লোক এই বাজেট যখন অর্থমন্ত্রী করছে একজোট করে, তাদের একটাই উদ্দেশ্য মাননীয় অর্থমন্ত্রীর বাজেট
যাদের যাদের ত্রিপুরা সাধারণ মানুষের কানে না পৌঁছায় এর জন্য ইচ্ছাকৃতভাবে কিছু সদস্য যারা এখানে নতুন এসছে আমি এদের ভোট দিই না, মহিলা মাতৃশক্তি মায়ের এটাকে দিয়ে এখানে যেভাবে উশৃঙ্খলা তৈরি করেছেন, এখানে আমাদের বিধানসভার যারা ওয়ার্ডের যারা কর্মচারী রয়েছে আমি তাদের ধন্যবাদ জানাবো যে আমি সুযোগ করছি আমাদের মহিলা এখানে মাসে কম এরা আমি অন্য শব্দ প্রয়োগ করবো না, একজন মাতৃশক্তি মা বোনের মতো এদেরকে আমরা লেগিয়ে দিচ্ছি। আমি দেখছি কয়েকজনকে উত্তপ্ত করা হচ্ছে, এরা রাজনৈতিক বুদ্ধিমত্তা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যখন বিবেক যখন মস্তিষ্ক বুদ্ধিমান মানুষ তার বুদ্ধি দিয়ে মানুষের ক্ষতিও করতে পারে, ভালো করতে পারে। হৃদয়বান মানুষ মানুষের শুধু ভালোই করে। এখানে বুদ্ধিমত্তা দিয়ে উদ্যোক্ত করে উশৃঙ্খলতা তৈরি করে একটা নতুন একটা ইস্যু তৈরি করতে চাইছে। মার্শাল যদি এমন কোন দুর্ঘটনা ঘটাতে বা তাদেরকে রক্ষা করতে গিয়ে এরা বাইরে গিয়ে একে ইস্যু করে বিধানসভা বন্ধ করার চক্রান্ত করেছিলেন। কেন করেছিলেন? আজকে সবাই মাননীয় অর্থমন্ত্রী যে 13টি বিষয় এনেছেন, আমাকে আপনি সময় দেবেন না, তার মধ্য থেকে যেটা আমার হৃদয়কে ত্রিপুরার মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, এটাকে অনেকে বিধায় তাদের আঘাত তৈরি করেছে। উদাহরণ দিয়েছেন কি আমরা মানুষকে অসুস্থলে টাকা দিতে হয়, জনগণ আমাদেরকে ভোট দিয়ে কাটিয়েছে, আইনসভা আমরা সদস্য, আমরা কি করবো কিসের জন্য মানুষ এখানে পাঠিয়েছে, জনগণ এখান থেকে তার উপলব্ধি করছে। দেখছে আমরা যদি কোনো উশৃঙ্খলতা করি জনগণের বিধানসভায় করতে দেবে না, তার উদাহরণে বিধানসভায় রয়েছে তখন বামফ্রন্টের সরকারের ক্ষমতায় ছিলেন মানিক সরকার ছিলেন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলে ছিলেন কংগ্রেস। একজন বিধায়ককে এখান থেকে বিরোধী দলকে জোর তুলেছিলেন, জনগণ সরকারকে ক্ষমতা থেকে বিচ্যুত করেছে। বিধানসভা করতে দেয়নি, জনগণ রাজত্ব তৈরি করেন, জনগণ তার জবাব দেবে জনগণের কাছে। তাই অর্থ এদের সুযোগ সুবিধা নিয়ে একটা বাজেট আলোচনা হচ্ছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন মুখ্যমন্ত্রী জন আয়ুক্ত যোজনা। এটা কত? 4,75,000 পরিবার। মনে রাখবেন ব্যক্তিগত 4,75,000 পরিবার যারা যখন হসপিটালে অসুস্থ হয় তারা চিকিৎসা পায় না। কি করেছেন বিরোধী দল অনেক পাবো আমাদের কাছে মানুষ আছে, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হৃদয়ের কথা বুঝতে পেরেছে এবং মন্ত্রিসভার সদস্যরা বুঝতে পেরেছে, অর্থমন্ত্রী অনুভব করেছে যে গরিব মানুষের চিকিৎসার জন্য বীমা চালু করলে তার জন্য 59 কোটি টাকা বাজেটে আছে। আপনারা কেউ কেউ বলছেন এই বাজেট করে জনগণের জন্য নয়, আপনারা নাও বলতে পারে, আপনারা না বলতে পারে, এটা আপনাদের অভিরুচি। আমি আপনাদের বলছি মাননীয় অধ্যক্ষ মহোদয় সময় বেশি দিবেন না, আমি জানি, কারণ আমি যদি আমার পয়েন্ট থেকে সরে যায় অসুবিধা হবে। আগে এমন হতো না, আমি আপনার মাধ্যমে আমাদের এখানে যারা ওয়াচ অ্যান্ড ওয়ার্ড যারা কর্মী আছে কিছু মহিলা কর্মী আরো বাড়িয়ে রাখতে হবে, কারণ এই বিধানসভার মর্যাদা রক্ষা করতে গিয়ে নাহলে ভবিষ্যতে কিছু সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে।
যখন বৃদ্ধি হবে নজর রাখবেন যে রঞ্জিত বাবু যেন বৃদ্ধি না হয়, বাকি মশাই যেন বৃদ্ধি মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রী বাজেটে যে বিষয়গুলো জনকল্যাণকামী এবং যেখানে সবচেয়ে বড় একটা রাজ্যের উন্নয়নের জন্য শিক্ষা, তার জন্য এই বাজেটে সবচেয়ে শিক্ষাতে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ 4,09,39 কোটি টাকা। এবার যদি কারো পছন্দ না হয় যে শিক্ষা খাতে অর্থ বৃদ্ধি করা হচ্ছে, তারা যখন আপনি প্রস্তাব দেবেন হ্যাঁ বা না বলতে পারে, বোঝা যাবে যে বিরোধীরা শিক্ষা খাতে টাকা বৃদ্ধি সমর্থন করছে। এটা তাদের নৈতিক বা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বাজেটের মধ্যে সেটা হয়েছে তো জনগণের কল্যাণের জন্য। যদি তারা মনে করে সড়ক উন্নয়নের জন্য 1,363 কোটি ধরা হয়েছে, সমর্থন না করলে তারা না করবে। স্বাস্থ্য পরিষেবার জন্য 1,756 কোটি টাকা ধরা হয়েছে, তারা যদি মনে করে সেটা সহায়তা করবে না, পছন্দ করবে না, তারা না করতে পারবে। এবং কৃষি কল্যাণে কৃষি সম্বন্ধীয় 1,436 কোটি টাকা, এখানে 13টি প্রকল্প রয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 59 কোটি টাকা এবং বিশেষভাবে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম বরাদ্দ করা হয়েছে 10 কোটি টাকা। শুধু তাই নয়, ক্রিয়া ক্ষেত্রে এখানে উন্নয়নের জন্য 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে বিশেষভাবে জনদরদি জনগণ বিশেষভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বিশেষ আলোচনা করবেন আজকে একটা দৈনিক সংবাদ পত্রিকা প্রথম পাতা জনকল্যাণে সরকার তার বাজেট 2017-18 থেকে 2017-18 থেকে 2.5 গুণ বৃদ্ধি করেছে। যেটা আগে ছিল মাত্র কত, মাত্র 400 কোটি টাকা, সেটা এখন 1,000 কোটি টাকা হয়েছে। আগে 17-18 403 কোটি 39 লক্ষ টাকা, যেটা সেটা এই 5 বছরের মধ্যে সরকার বৃদ্ধি করেছে 1,080 কোটি 64 লক্ষ টাকা। তারা তো দুঃখ হবে, জনগণের কাছে যেতে পারবে না। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী চিন্তাধারা, সেগুলো জনগণকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়াস আছে, তার মধ্যে গ্রামে গঞ্জে বাড়ছে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী চিন্তাধারায় মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। মোদী বলছে সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন করো, দেশের উন্নয়ন হবে। আমাদের বাজেট মোদী এবং দীনদয়াল উপাধ্যায়ের অন্তর্নিহিত যে চিন্তাধারা, গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন, এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে এই বাজেট তার সঙ্গে তাদের মাথা ব্যথা হয়েছে। কমিউনিস্টরা দীর্ঘদিন যখন বাজেট করতো, যারা মার্ক্সবাদী, তাদের বাজেটের চিন্তাধারা সমাজতান্ত্রিক। আপনারা এখানে যারা বিরোধী দলে ছিলেন কংগ্রেসে, তারা কি করছিলেন? জুট বিল করেছে, ল্যান্ড ট্যাক্স, সিআরটিসি সমস্ত ধ্বংস হয়েছে। এখন এই সরকারকে তাদের পাপের বোঝা দিতে হচ্ছে। এবং 2018 সালে যখন মানুষ বামফ্রন্টকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলেন, তখন 13,000 কোটি টাকা ঋণ রেখে দিয়ে গিয়েছেন। সেদিনও এই বাজেটের মধ্যে আসল এবং সুদ দিতে প্রায় সরকারকে 300 কোটি টাকার উপরে খরচ করতে হচ্ছে। কারণ এই সরকার বহন করে নতুন উদ্দীপনায় সরকার কাজ করছে। 2017-18 বাজেট ছিল 15,700 কোটি টাকা, সেটা এখন 27,654 কোটি 40 লক্ষ টাকা 5 বছরের মধ্যে বৃদ্ধি করেছে। আলোচনা হচ্ছে ঘাটতি কত, 611 কোটি টাকা। আমরা যখন 18তে ক্ষমতায় এসেছি, তখন যে বাজেট হয়েছিল, বাজেট তিনটা হয়। একটা হলো সুষম বাজেট, অর্থাৎ সরকারের আয় ব্যয় সমান, একে বলা হয় সুষম বাজেট। আরেকটা হলো উদ্বৃত্ত বাজেট, সেটা হলো সরকার যে বাজেট করবে তার থেকে সরকার আয় বেশি, সেটাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। আর ঘাটতি বাজেট হলো সরকার যে বাজেট করছে তার থেকে ঘাটতি। ঘাটতি কোথেকে আসবে? সরকার হয় নতুন করে কর আরোপ করতে হবে, নতুবা কারো থেকে সেটা নিতে হবে। আবার কি করে, যদি ঘাটতি বাজেট সেটা ভালো, কিন্তু ঘাটতি পরিমাণ যাতে বেশি না। ঘাটতি কেন ভালো? তখন সরকার কি করবে, যারা আমাদের সরকারের যারা যেমন লোক আছে, যেমন গাড়ি আছে, গাড়িটা কম ব্যবহার করা, তার সরকারি খরচটাকে সামঞ্জস্য টানা, যাতে মানুষের উপরে কর চাপালাম না। আমার ঘাটতিটা পূরণ করতে কোথায় থেকে? তখন সরকার নির্দেশ দেবে যে যারা অফিসার হয়েছেন, এমএলএ হোক, মন্ত্রী হোক, যাও তোমাদের টাকা আস্তে আস্তে তোমার দপ্তরে কম খরচ করতে হবে, তাহলে সামঞ্জস্য, তাহলে লোকের উপরে কর চাপায় না। তাই আমাদের সরকার একটা কর বৃদ্ধি করলে না, নতুন করে আবার নতুন নতুন উদ্দীপনায় নতুন কাজ করতে, শিক্ষা, স্বাস্থ্য এবং ব্যক্তিগতভাবে কৃষি থেকে, কৃষি থেকে যেগুলোর উপরে আত্মনির্ভর হয়, আবার বেশিরভাগ জনজাতি এরিয়ার মধ্যে আবার রয়েছে। এখানে আলোচিত হয়েছে যখন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি সব দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তিসঙ্গত কথা বলেছেন যে জনজাতি এরিয়ার ভিতরে খরচ করাচ্ছে। আমিও তো একটা এরিয়ার মধ্যে রয়েছি, আমি এখানে বলবো যেটা কুমড়াছড়া, আমার পরিচিতি সবগুলা এডিসি এরিয়া। এবার সরকার সেখানে 8 কোটি টাকা রাস্তা দিয়েছে, বামফ্রন্ট করেছিল, তারা কোনোদিন সেখানে রাস্তা হয়নি। একটা সুন্দরবন এরিয়া রয়েছে, দীর্ঘদিন সেখানে রাস্তা হয়নি।
3 কোটি টাকা রাস্তা হচ্ছে, চেরাগ্রাম একলব্য বিদ্যালয় 7 বছর পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছেন। বামফ্রন্ট সরকার জনদরদি ছিলেন, উপজাতিদের কিন্তু স্কুল করেনি। তারা জানতো জনজাতিরা যদি লেখাপড়ায় শিক্ষিত হয় তাহলে বামফ্রন্ট সরকার ক্ষমতা রাখতে পারবে না। 7 বছর পরে আমাদের সরকার আসার পর আরো টাকা বৃদ্ধি করে 400 জনজাতি ছাত্রীদের জন্য চেরাগ্রাম একলব্য বিদ্যালয় সেখানে হচ্ছে। এবং আপনারা যাদের শান্তিকারী আশ্রমের দিকে গেলে শহরে এমন রাস্তা নেই, পেপার নোট দিয়ে 6 কোটি টাকা দিয়ে এডিসিএল এর মধ্যে করা হয়েছে। এখানে সম্মানিত বিরোধী দল নেতা আছেন, আগামী তার দিতে পারে। দাদা, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছিলেন কিসের জন্য? অমরপুরে একটা টাকশিয়ারি সেন্টার, অর্থাৎ আবর্জনাকে সেখানে রিসাইক্লিং করে ওদের চিন্তাধারা কোনো কিছু বাদ দেওয়া হবে না, তার থেকে জৈব রাসায়নিক সার তৈরি করা হবে, যে প্লাস্টিকগুলো রিসাইক্লিং করে সেগুলোকে আবার ব্যবহার করে। 2.5 কোটি টাকার প্রজেক্ট। আমি একটা এডিসি এরিয়া শহর সংলগ্ন, তারা সেখানে গিয়ে নেতৃত্বে এডিসি তার মেম্বার আছে, নাম বলার একটা লাভ দিবে, ভেঙে চুরে কুড়িয়ে দিয়েছে। আমি সেখান থেকে সেটা তুলে নিয়ে মল এডিসির মধ্যে করেছি। 8 লক্ষ টাকার জিনিস সেখানে একটা টিম নেই, লিফট নেই, সবগুলো তারা নিয়ে গেছে, শ্মশান নরভূমি বানিয়ে দিয়েছে। সরকার চাইছিল সেখানে হেলিকপ্টার করার জন্য। এই হলো উন্নয়ন। তার একটা শিক্ষা কন্যা, সেটা হলো মুক্ত দয়াল পাড়া, সেটা হলো মুক্ত দয়াল পাড়া জেবি স্কুল। এডিসি ইলেকশন আগে তার টিচার ছিলেন, ছাত্র ছিলেন 65 জন। তারা আসার পরে তাদের ক্ষমতার জন্য চিৎকার করছে, ক্ষমতাকে অপব্যবহার করলে 2 জন শিক্ষক বিজেপি সমর্থিত, তাদেরকে আপনি ত্রিপুরায় ভর্তি করে দিলেন বাড়ি সেখানে। এখন সেখানে মাত্র 34 জন ছাত্র রয়েছে, সেখানে মাস্টার নেই, মাত্র 2 জন মাস্টার। এই হলো উন্নয়ন তাদের, এই হলো দিশা। পয়সা দাও, লুট করো, জনগোষ্ঠীকে জনজাতিকে বিভ্রান্ত করো। এই দিয়ে রাজনীতি চলে না। আলোচনা করা যায়, বৈঠক করা যায়, গন্ডগোল করা যায়। ভারতীয় জনতা পার্টি আপনারা একটু আমাকে সময় দিয়েছেন, সময় আমি আর দেব না। আমি অনেক ভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রত্যেকে জনগণের যদি অন্তিমের সর্ব অংশের সর্ব মানুষের জন্য এই বাজেট একটা সরকারের লক্ষ্য দিশা ঠিক করে দিচ্ছে, যে ভবিষ্যৎ আমাদের কোন দিকে যাবে। আত্মনির্ভর করার জন্য, ছেলে মেয়েদের আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। চাকরি দিয়ে সমস্যা সমাধান হবে। সর্ব মানুষের জন্য এই বাজেট একটা সরকারের লক্ষ্য দিশা ঠিক করে দিচ্ছে, যে ভবিষ্যৎ আমাদের কোন দিকে যাবে। আত্মনির্ভর করার জন্য, ছেলে মেয়েদের আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। চাকরি দিয়ে সমস্যা সমাধান হবে না, চাকরিও চলবে, সঙ্গে সঙ্গে সরকারের জন্য এই বাজেটে এক উৎকৃষ্ট বাজেট সেখানে পেশ করেছে। তার জন্য এই বাজেটের প্রতি আমি আমার পূর্ণ সমর্থন জানিয়ে আমার কথা বলে শেষ করলাম। নমস্কার, সবাইকে ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী সফল আশা কমল। মাননীয় স্পিকার, ঠিক আছে, একটা সুন্দর সবকিছু আলোচনা মুখ্যমন্ত্রী এবং আপনার জোর করছে একজন বললেন না বলুন না একজন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জাতি জনজাতিদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জাতি জনজাতিদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয়বারের যে সরকার, সেই সরকারের মাননীয় অর্থমন্ত্রী পেশ করা যে বাজেট 2023 এবং 24-এর জন্য, এই জনকল্যাণমুখী বাজেটে সর্বসম্মতি সকলের সুন্দর দৃষ্টিভঙ্গি, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই বাজেটকে সাপোর্ট করার আহ্বান নিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে এই পবিত্র হাউসের সামনে আলোচনা করব। আমি শুনছিলাম আমাদের মাননীয় এলওপি স্যারের বক্তব্য। উনি এই বাজেটকে কেন্দ্র করে, এই বাজেটকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করেছিলেন বা একটা মন্তব্য করেছেন যে এই বাজেটের নাকি কোনো দিশা নেই, অর্থাৎ এই বাজেটের মাধ্যমে ত্রিপুরা রাজ্য চলবে না, উন্নয়ন হবে না। মানুষ যারা রয়েছেন সর্বস্তরে, যারা ছাত্র যুব বিভিন্ন বয়সে বিভিন্ন পেশায় যারা রয়েছেন, কারোর কোনো উপকারী আসবে না। সেই জন্য ওনার মধ্যে নাকি এই বাজেট দিশাহীন। আমি মাননীয় এলওপি সাহেবকে জিজ্ঞেস করতে চাই, এই 13টি প্রকল্প নিয়ে গঠিত যে বাজেট, এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেলাম
50 কোটি টাকা এই 5 বছরের মধ্যে 50 কোটি টাকার বিনিময়ে চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের দ্বারা আমরা কি কি দেখতে পেলাম? AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা পৃথিবীর মধ্যে একটা নতুন শব্দ, যে শব্দের সাথে বিগত 5 বছরেও আমরা পরিচিত ছিলাম না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই শব্দের সাথে, এই কাজের সাথে, এই টেকনোলজির সাথে ত্রিপুরা রাজ্যের যুব শক্তিকে যাতে শিক্ষিত করে তোলা যায়, সেজন্য এই জনকল্যাণ সরকারের একটা ঐতিহাসিক পদক্ষেপ। তাই ধন্যবাদ জানাতে চাই আমাদের জনপ্রিয় জননেতা শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়কে। ওনার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য, সুযোগ সুবিধা করার লক্ষ্যে, তাদেরকে সুশিক্ষিত করার লক্ষ্যে এই যে চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য 50 কোটি টাকা আগামী 5 বছরের জন্য বরাদ্দ করার জন্য। এই AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি হবে? ড্রোন প্রযুক্তি শেখানোর মাধ্যমে কি হবে? ইন্টারনেটের যে সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর উপরে ট্রেনিং দিয়ে যুবকদেরকে সেই সমস্ত বিষয়গুলো শিখিয়ে কি লাভ হবে? স্মার্ট সিটি সার্ভিসেস উন্নয়ন করার জন্য যুবকদেরকে ট্রেনিং দিয়ে কি লাভ হবে? এবং স্মার্ট এগ্রিকালচারের বিষয় নিয়ে ট্রেনিং দিয়ে কি লাভ হবে? এই বিষয়টা হয়তো বিরোধী যারা রয়েছেন আপনাদের হয়তো মনে হতে পারে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে এই চিফ মিনিস্টার দক্ষতা উন্নয়ন প্রকল্পে 50 কোটি টাকা কোনো কাজে লাগবে না, বা এই প্রকল্পে কোনো কাজে লাগবে না। কিন্তু আমি বলতে চাই আজকে এখানে আরেকটা বিষয়, ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম যে ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম যে ইনস্টিটিউট রয়েছে, তার আদতে তার সেই তুলনায় বা তার সেই ধরনটাকে সামনে রেখে এখানে আমরা জানি বর্তমানে আমি আধুনিকতা উল্লেখ করে যাব বিভিন্ন বিষয়ে। অনেক যুবক বর্তমানে ব্লগার, বর্তমানে ইউটিউবার, বর্তমানে ইনস্টাগ্রামে একজন সেলিব্রিটি, তারা প্রত্যেকটা মাসে হাজার হাজার টাকা, কেউ কেউ আছেন লাখের উপরে টাকা ইনকাম করেন। কিভাবে? ইউটিউবে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করার মাধ্যমে, ইনস্টাগ্রামে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করার মাধ্যমে। এবং এই সমস্ত ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন ব্লগ পরিচালনা করার জন্য দক্ষতার প্রয়োজন, স্কিলের প্রয়োজন। সেই স্কিলটা গড়ে দেওয়ার জন্য আমাদের সরকার বিগত বাজেটে কি করেছিল? একটা ইনস্টিটিউট করলো। প্রথমবারে আমাদের যে সরকার ছিল, আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে, তো সেখানে একটা কোর্সের পড়াশোনা করে, একটা বিষয়ে পড়াশোনা করে স্টুডেন্টসরা পাস আউট হয়েছে। এখন আবার যুক্ত করে দেওয়া হয়েছে নতুন 5টি কোর্স, অর্থাৎ 5+1 6টা কোর্স নিয়ে পড়াশোনা চলবে। অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা গ্রাজুয়েশনের পর বা হায়ার সেকেন্ডারির পর শিক্ষা নিতে চায়, ড্রামা, অ্যাক্টিং বা বিভিন্ন বিষয়ে, যারা নিজেকে সেই সমস্ত বিষয়গুলোর উপরে এস্টাবলিশ করতে চায়, তাদের জন্য একটা সুন্দর একটা ভবিষ্যৎ, সুন্দর একটা রাস্তা করে দেওয়া হলো। এটা কিন্তু কম নয়। আজকে আমরা যে বলি আত্মনির্ভর, আমাদের মাননীয় লিডার অপোজিশন স্যার মহোদয় বলেছিলেন যে আত্মনির্ভর কি শুধু ভাষণে হবে, প্র্যাকটিক্যালি দিয়ে সেটা থাকবে না। আমি মাননীয় স্যারকে বলতে চাই এটাই আত্মনির্ভরতা, যে আমাদের যুবক ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই আত্মনির্ভরতা। আত্মনির্ভরতা মানে এই নয় যে চাকরি নেওয়ার মাধ্যমে, সরকারের কাছ থেকে সরকারি চাকরি দাবি করার মাধ্যমে শুধুমাত্র জীবন জীবিকা নির্বাহ করা, সেটা নয়। এটা আপনিও মনে করেন, আমি মনে করি, কিন্তু দিস ইজ ক্লিয়ার যে ইউ আর অপোজিং জাস্ট অ্যাজ অপোজিশন লিডার। আপনি একজন বিরোধী দল নেতা হিসেবে আমাদের বাজেটকে বিরোধ করার জন্য বিরোধ করছেন, কিন্তু আমি নিশ্চিত যে আপনারা সবাই বিরোধী দলে, আমাদের অনারেবল এক্স এমপি এবং বর্তমান এই বিধানসভার মাননীয় সদস্য সিনিয়র লিডার জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকে আপনারা একমত যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকের যে ত্রিপুরা, ডক্টর মানিক সাহার নেতৃত্বে আজকের যে ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যবাসী আগে কখনো দেখেনি, এটাই নতুন ত্রিপুরা, এটাই শ্রেষ্ঠ ত্রিপুরা। যে আমরা আশা করিনি সামনুর মতন এলাকায়, আজকে সামনুর নামটা কাছে এই কারণে আমাদের বিরোধী দল নেতা সাহেবের কাছ থেকেও সামনুর নামটা শুনতে পেয়েছিলাম, তার কারণে জলের বিষয়ে বলতে গিয়েছিলেন কি ব্যাপারে পুরো একটা খবর সম্ভবত নিয়ে এনেছিলেন, যেখানে সামনুর ব্যাপারে জলের বিষয়ে একটা খবর উঠেছিল। আমি বলতে চাই এখানে ক্লিয়ার, গত 5 বছর আমি যা দেখলাম DWS ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশন দপ্তরের তরফ থেকে যে সমস্ত ড্রিঙ্কিং ওয়াটারের জন্য জলের ব্যবস্থা, জলের যোগান করার ব্যবস্থা হয়েছে, এর আগে ত্রিপুরা রাজ্যবাসী তা দেখতে পায়নি। তারপরেও বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ, জলের জন্য বিভিন্নভাবে নাটকীয়ভাবে, এর পেছনে কারা আমরা সবাই জানি। কারণ 2023-এর বিধানসভাকে কেন্দ্র করে ওনারা চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার মাধ্যমে নিজেদের দিকে জনসমর্থন করিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, অপচেষ্টা করা। কাজে সেই চেষ্টায় কিন্তু ওনারা সফল হতে পারেননি। কেননা আজকে সাউন্ড মানুষ যেটা ভাবতে পারেনি, গোবিন্দবাড়ি, পূর্ব গোবিন্দবাড়ি, রাজমুন্ডি রাজাপাড়া, টাঙ্কারায় রাজাপাড়া, তালতলার মতন এলাকায় মাননীয়
মুখ্যমন্ত্রী এবং ডিডব্লিউএস এর প্রাক্তন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে যে সমস্ত ডিপ টিউবওয়েলগুলো আমরা বোরিং করে সব সাকসেসফুল হয়েছি, সেই সমস্ত জলের এগুলো কিন্তু ব্যবস্থা করার বিগত দিনে আমরা দেখতে পাই। কাজে এটা যে আত্মনির্ভরশীলতা নয়, এটা যে জনজাতির উন্নয়ন নয়, তাছাড়া মানুষ পরিশুদ্ধ পানীয় জল খাবে, পরিশুদ্ধ পানীয় জল পান করবে, সেটা কি জনজাতির জন্য নয়? জনজাতির জন্য কি শুধু এডিসি প্রশাসনকে টাকা দিয়ে পরিচালনা করার জন্য এডিসি জনজাতির উন্নয়ন হবে? আজকে আমরা এখানে আমি বলতে পারি, একটা নিঃসন্দেহে বলতে পারি, আমি আশা করেছিলাম যে এমএলএ হিসাবে 2018 থেকে নির্বাচিত হওয়ার পর আমি সাধারণ বিধায়ক হিসেবে যখন কাজ করা শুরু করি তখন দেখেছিলাম যে এডিসি স্কুলগুলো আমার অনারেবল মেম্বার উল্লেখ করেছিলেন, মাস্টার নেই, ক্লাস চলে না, স্টুডেন্টসের সংখ্যা কম। আমাদের আরেকজন ত্রিপুরা দলের মাননীয় মেম্বার এই বিধানসভা, উনি উল্লেখ করেছিলেন স্টুডেন্টস নেই, মাস্টার নেই, কেন হবে? আমি মনে করেছিলাম, আশা করেছিলাম এবার যেহেতু জনজাতি ভিত্তিক একটা রাজনৈতিক দল জনজাতিদের উন্নয়নের জন্য আশা দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে, একটা স্বপ্ন দেখিয়ে নিজেরা এডিসিকে সরকার গঠন করেছেন, হয়তো বা এবার এডিসি স্কুলগুলো সুন্দরভাবে চলবে, হয়তো বা এবার টেলি স্কুলগুলো সুন্দরভাবে চলবে, টিচাররা ক্লাস করতে যাবেন, এসপি স্কুলগুলোতে শিক্ষক মহোদয়রা নিজেদের দায়িত্ব পালন করার জন্য ওখানে যাবেন। আমাদের জনজাতির যে সমস্ত ছেলেমেয়েরা আগরতলায় এসে পড়াশোনা করতে পারে না, ধর্মনগরে গিয়ে পড়াশোনা করতে পারে না, কুমারীতে গিয়ে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য চিন্তা ভাবনা করে আমাদের এডিসির যে সরকার রয়েছে ত্রিপুরার নেতৃত্বে, জনজাতির পড়া বলে যারা এডিসির ক্ষমতা দখল করেছেন তাদের নেতৃত্বে সম্ভব হয়ে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু না, দুর্ভাগ্যের বিষয় আমরা উন্নতি দেখতে পেলাম। আমাদের মেম্বার মাননীয় সদস্য উল্লেখ করেছেন কি, যে স্কুলগুলোতে এডিসি ইলেকশনের আগে 4 জন ছিল টিচার, 6 জন ছিল টিচার, সেই সমস্ত টিচারগুলো সবাই যার যার বাড়িতে আসলো, স্কুলগুলো ফাঁকা। একজন টিচার দিয়ে স্কুল চলে? একজন টিচার দিয়ে স্কুল চলে? আপনারা বলবেন না, তাহলে কেন? আপনারা কেন বলছেন না? আপনাদের গুণগান গায়, আপনারা ওদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু একবারের জন্য চিন্তা ভাবনা করছেন না যে পাহাড়ের স্টুডেন্টগুলো কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না, সেদিকে লক্ষ্য নেই, শুধু লক্ষ্য যারা এডিসি ইলেকশনের আগে আপনাদেরকে সাহায্য করেছিল সে তাদের সুবিধা এই করেছিল। দুর্ভাগ্যের বিষয়, আজকে যারা জনজাতিদের উন্নয়নের কথা বলে এডিসিকে সরকার গঠন করেছেন, ওনারা বেমালুম ওনাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে। কিন্তু আমি কনফিডেন্ট অন আওয়ার গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। কিভাবে? দুটো বিদ্যালয় স্কুল, একটা সামনে ক্লাস্টার স্কুল আর একটা সরেকা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, এই দুটো স্কুলে পঠন পাঠন চলছে বর্তমানে। সরেকা মাননীয় বিধায়ককে আমি অনুরোধ সঙ্গে করছি যে এডিসি কোন স্কুলে একজন টিচার আছে বা কোন স্কুলে একটা স্কুলে আপনি বলে খুব সুবিধা হবে আমাদের আমার খুব প্রয়োজন। আমি মাননীয় অনারেবল মেম্বারসকে বলবো, উইদাউট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমি আছি না, নাম সত্যবান কারবাইপাড়া যে স্কুল লিখে রাখুন, তেজেন্দ্র কারবাইপাড়া এসবি স্কুল লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন, কানকারাই রোহাপাড়া জেমি স্কুল লিখে রাখুন, মুক্তদয়া বাংলা। আমার সমস্ত স্কুলগুলোর নাম বলে শেষ হবে না, আপনার লাগবে। এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন বা কোনো অভিযোগ করছেন? ইয়েস ইয়েস, আই টক ইন আইএসআইডিসি। আমি আইএস এর সাথে কথা বলেছিলাম, আইএস এর আইসিজি আইএস ইন্সপেক্টর অফ স্কুল, ওনাকে বলেছিলাম, ওনার কাছে দ্বারস্থ হয়েছিলাম, লিখেছিলাম, কোনো উদ্যোগ নেই। উদ্যোগ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আরো বরবাদ করা যায় সেই চেষ্টা চালাচ্ছেন। আমি ধিক্কার জানাই, এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে আমি ধিক্কার জানাই। এই অবস্থার পরিবর্তন দরকার। আপনারা সবাই এগিয়ে আসুন। দিস ইজ অনলি নট ফর মি, নট ফর মাই কনস্টিটিউয়েন্সি পিপল, নট ফর মাই কনস্টিটিউয়েন্সি স্টুডেন্টস, অলসো আমাদের সবার জন্য। আপনারা এগিয়ে আসুন। আমরা যদি প্রকৃতপক্ষে যদি জনজাতি এলাকার উন্নয়ন চাই, কেন আমরা স্কুলগুলো লক্ষ্য দেবো না? আমি বলতে চাইছিলাম, ডিস্টার্ব করার জন্য বলতে পারিনি, যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আমার বিধানসভার মধ্যে দুটো স্কুল, একটা সামনে ক্লাস্টার স্কুল আর একটা হচ্ছে সৈনিকা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। সৈনিকা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল আমি গর্বের সাহিত্য বলতে পারি। ধন্যবাদ জানাই আমাদের শিক্ষামন্ত্রীকে তৎকালীন মাননীয় রতনলাল মহোদয়কে। আমাদের এলাকায় দুটো একরকম বিদ্যাজ্যোতি স্কুল দেওয়ার কারণে আজকে এই বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলে যে রেজাল্ট হচ্ছে অবাক হওয়া, 100% পাস, ফার্স্ট ডিভিশনের অভাব নেই, সেকেন্ড ডিভিশনের অভাব নেই, কোয়ালিটি এডুকেশন এবং প্রতিটি জন্য সিট আমরা দিতে পারছি। এই কয়েকদিন আগে আমাদের একটা নতুন বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, সেই স্কুল বিল্ডিং উদ্বোধন করার জন্য আপনি আসবেন, সামুবাসীর তরফ থেকে আপনাকে নিমন্ত্রণ রইল যে আপনি আসবেন, উদ্বোধন করবেন, যাতে আমরা সেই সামু এলাকার ছাত্র এবং ছাত্রীদের কোয়ালিটি এডুকেশন দিতে পারি। এরপরে আমরা জানি ফায়ার ট্রেনিং কলেজ, এই বাজেটে বাইরে যাবো না, বাজেটে বাইরে যাবো। ফায়ার ট্রেনিং কলেজের জন্য একটা কথা বলা হয়েছে এই বাজেটের মধ্যে। আমরা জানি বিভিন্ন সময়ে আগুনের কারণে, এটা অ্যাক্সিডেন্টলি হোক বা যে কোনো কারণে হোক, যখন কোনো বাজারে আগুন লাগে বা কোনো বাড়িতে আগুন লাগে, কি করবে কি বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের
হায়ার কর্মীকে আরো বেশি করে শিক্ষিত করে তোলার জন্য তাদের জন্য ট্রেনিং সেন্টার, ট্রেনিং কলেজ খোলা হচ্ছে। এটা কি দিশা নয়? এটা তো ভবিষ্যৎ দেখানোর জন্য দিশা। ভবিষ্যৎটা কোন দিকে যাবে, ফিউচার কোন দিকে যাবে, কোথায় যাবে, সেই দিশা দেখানোর জন্যই এটা। তাহলে কেন বাজেট দিশাহীন হবে? এই অযৌক্তিক ইলেকশন কেন আসবে? এরপরে ইউনিটি মল 100 কোটি টাকার বিনিময়ে করা হবে। ইউনিটি মল মানে কি? যে সমস্ত ইউনিক প্রোডাক্টগুলো সারা ত্রিপুরার মধ্যে বিভিন্ন ইউনিক প্রোডাক্ট, সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ইউনিক প্রোডাক্ট, সেই সমস্ত ইউনিক প্রোডাক্টগুলোকে একসাথে একত্র করে একটা মলে নিয়ে আসা। এটা প্রদর্শনী হবে, আবার বিক্রি করার জন্য থাকবে। এটা কি দিশা নয়? এটা কি দিশা নয়? অবশ্যই দিশা। আত্মনির্ভরতার একটা প্রমাণ এবং ভবিষ্যৎ ত্রিপুরাকে আমরা কোন দিকে নিয়ে যাবো তার একটা দিশা। জন আরোগ্য কথার উল্লেখ করেছিলেন আপনি, তারপরে আমি উল্লেখ করবো, কারণ বিষয়টা সামনেবাসীর জনপ্রতিনিধি হিসাবে আমি সবচেয়ে বেশি বক্তব্য। আমার এলাকার মানুষ বিগত 25 বছর যাবত বঞ্চিত ছিলেন। অর্থনৈতিক কোনো তাদের ক্ষমতায়, অর্থনৈতিক সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে তাদের শক্তিশালী করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি তৎকালীন সময়। সুপারি ছাড়া 800টা যদি একজনের নামে স্যাংশন হতো, সে বিগত 25 বছরের কথা বলছি, যারা জনজাতিদের ব্যবহার করে 20 শীত নিয়ে সরকার গঠন করেছিলেন, সেই জনদরদী তথাকথিত জনদরদীদের উদ্দেশ্য করে বলছি। 800 সুপারি ছাড়া যদি কোনো ব্যক্তির নামে যদি স্যাংশন হয়, ওই ব্যক্তি থেকে মাত্র 100-150 সুপারি ছাড়া, বাকিগুলো কোথায়? ব্রাঞ্চ মেম্বার, কলগেট মেম্বার, টিটি মেম্বার, ওনাদের কাছে। এই চিত্র ছিল সামনে। বর্তমানে যান গল্পের সাহিত্য করতে পারে, গল্পের সহিত 2018 থেকে 2023 অব্দি এই 5 বছরের মধ্যে সামনে আমরা অনেক বাগান করে তুলেছি। সুপারি বাগান, ফুলজারুর বাগান, রাবার বাগান, আপনারা দিয়ে দেখুন। আমি ইনভাইট করবো সবাইকে, আসুন, নিজে আপনাদের সাথে থাকবো, দেখিয়ে দেবো। আমরা 2018 থেকে 2023 মধ্যে সারা সামনে বিধানসভার মধ্যে কতটা বাগান করে তুলেছি, যেটা বিগত 25 বছর আমরা দেখতে পাইনি। তাহলে কিভাবে উন্নয়ন হবে? আর সবচেয়ে সারপ্রাইজ, আমি গতকাল ধনপুরে একটা সাংগঠনিক কাছে গিয়েছিলাম গতকালকে। আমি মনে মনে ভাবছিলাম, বিগত দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র অনেক উন্নয়ন হবে, অনেক পরিবর্তন দেখতে পাবো সেখানে গিয়ে, অনেক সুন্দর রাস্তাঘাট দেখতে পাবো। জনজাতিদের অবস্থা অবশ্যই সাধারণ জনজাতিদের অবস্থার সাথে মিলবে না, আমার সেরকম একটা আশা ছিল। যখন গেলাম সেখানে পৌঁছলাম, আরো বেশি অবস্থা উল্টো। যদি বলতে হয়, হালচলার জনজাতিদের কাছ থেকে আরো অবস্থা খারাপ সেই ধনপুরের জনজাতিদের অবস্থা, এই অবস্থা। তাহলে যেই ব্যক্তিরা জনজাতিদের কথা বলে আপনারা 25 বছর 35 বছর শাসন করেছিলেন, যান ধনপুর যান, মিডিয়ারা আসেন, আপনারা এই মিডিয়াদের উদ্দেশ্য করে আমাদের সারা রাজ্যের জনগণ আপনাদের থ্রু আমাদেরকে দেখছেন, শুনছেন। আমি সবাইকে অনুরোধ করবো, একবার যান দেখুন ধনপুর, সেই কারণে কথা দেখবেন, প্রমাণ পাবেন ওনারা কিভাবে আমাদের রাজ্যটাকে পরিচালনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদেরকে এই দেশে উন্নয়নের জন্য পরামর্শ দেওয়ার যারা এই বিরোধী বেঞ্চে বসেছেন, পূর্বে কিন্তু ওনারা একটা কথা তুলতে পারেননি, একটা কথা বলতে পারেননি সেই সমস্ত স্বৈরাচারীদের বিরুদ্ধে, এখন একতন্ত্রের সিদ্ধান্তকারীদের বিরুদ্ধে। আর আজকে গণতান্ত্রিক সর্ববৃহৎ গণতান্ত্রিক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পরিচালিত সরকারকে ওনারা প্রশ্নবিদ্ধ করছেন, এই হচ্ছে না, সেই হচ্ছে না, অমুক হচ্ছে না, সুমুক হচ্ছে না। দেখুন বিলেজ কমিটিতে বিগত 25 বছরে আমি নিজে ভুক্তভোগী সামান্য এলাকার মানুষ, বিলেজ কমিটিগুলোতে কত টাকা পেতাম আমরা? 70,000 80,000 প্রত্যেকটা বছর পানি ছেড়ে দিলাম। 70,000 80,000 পালিয়ে বললাম, কথা বললাম, পালিয়ে বলে দিলাম, 90,000 বলে দিলাম। তাহলে সেই ফান্ড দিয়ে কি একটা পঞ্চায়েত চলে? বর্তমানে আমাদের সরকার আসার পর ফাইন্যান্স কমিশনের টাকা হচ্ছে 15 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ। তাহলে এই হচ্ছে তফাৎ, ডিডার 25 ইয়ার্স এন্ড নাও। এই হচ্ছে তফাৎ, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এই যে মন্ত্র নিয়ে আমরা চলি, আমাদের সরকার এই মন্ত্রটাকে সামনে রেখে আগামী দিনে আমাদের রাজ্যটাকে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা চলছি। এখানে আমার বন্ধু মাই ব্রাদার দ্যাটস arise the political demand of their party, that is better people. এটা তাদের রাজনৈতিক দাবি, রাজনৈতিক দাবি হিসেবে ওই পার্টি থেকে নির্বাচিত হয়ে এসেছে। সাথে আমরা ভাবি বেঁচে থাকার স্বাধীনতা দিবে আমার চাই। আমি ধন্যবাদ জানাই আপনারা এই সমিতিতে ছিলেন, কাজে আপনারা বলবেন, কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপ্ট যে আমরা ভারত পায়ের জন্য, এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য আমরা কাজ করি। কাজে আপনারা জানেন হয়তো জীবনে সম্ভব না, আপনারা বলবেন অবশ্যই অসুবিধা নেই, কাজে আপনার রাজনৈতিক বিষয়। কিন্তু আমি অনুরোধ করবো, বিভেদ করবেন না, আসুন একসাথে ঘুরি, একসাথে চলি, একসাথে বসবাস করি এবং
চলছে সেই সমস্ত অসুবিধাগুলো সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার চেষ্টা চালিয়ে যায় সবাই মিলে এই চেষ্টাতে আসুন। আর সবচেয়ে দুর্ভাগ্য বিষয় আজকে যে সমস্ত যা কন্ট্রোল করছে যে সমস্ত রাজনৈতিক দলের বন্ধুরা আগে ত্রিপুরালের সাপোর্ট করতো না, আজকে তারাই ত্রিপুরালের দাবি যারা করেন ওনাদেরকে সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে লেগে যান। হাস্যকর বিষয়, দুর্ভাগ্যের বিষয়। কাজে আমি সেই দলের লোকদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ ডিভাইড করবেন না রাজ্য, ছোট্ট রাজ্য আমরা, ছোট্ট রাজ্যটাকে আরেকটা রাজ্য করা এটা অসম্ভব ব্যাপার, এটা জীবনে হবেও না। কাজে এরপরেও আপনারা যদি রাজনৈতিক কার্যকরিতার জন্য এই সমস্ত বিষয়গুলো তুলেন, এই সমস্ত বিষয়গুলো যদি করেন তাহলে কিন্তু রাজ্যবাসীর মঙ্গল হবে না। আমি এটাকে করবো না স্যার। সর্বোপরি এই বাজেটকে আমি সুন্দর বাজেট এবং সবাইকে এই বাজেটটাকে সমর্থন করে সুন্দরভাবে রাজ্যবাসীর কাছে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। গত 7 তারিখে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023-24 সালে, আমি খুশি হতে পারতাম 23-24 সালে আমি খুশি হতে পারতাম যদি এই বাজেট তিনি যে দৃষ্টিভঙ্গি থেকে বা যে ধারণা থেকে বা যে ধরনের ফর্মুলেশন নিয়ে উত্থাপিত করেছেন এটা আমাদের রাজ্যের বিকাশে যদি সত্যি সেরকম একটা সুনির্দিষ্ট প্রতিষ্ঠা থাকতে পারে। তো আমি অত্যন্ত দুঃখের সাথে শুরুতেই এটা বলতে হচ্ছে এই বাজেট একটা বিষয় অবিন্যস্ত অসংখ্য গুদামিল করা এবং চরম খামখেয়ালিপূর্ণ একটা বই। স্যার, আমি বিরোধী মানুষে আছি, বিরোধীদের জন্য এটা বলছি। আমি অঙ্ক দিয়ে তথ্য দিয়ে এবং যেভাবে এটার ফর্মুলেশন হয়েছে আমি তার ভেতরে গিয়ে কথা বিষয়টা বলতেছি। এখানে বলা হয়েছে যে গতবার থেকে বাজেট বেড়েছে। হ্যাঁ, অঙ্কিত একটু বাড়ি ডিটেল কথা বললাম যে এটা অসংখ্য গুজামিলের করা, এটা জাগুলারি অফ ডিফিকেশন। গেল বছর থেকে প্রায় 2,500 কোটি টাকা বাড়িয়ে রাখা হয়েছে, আবার ঘাটতিও রাখা হয়েছে। তো ঠিক আছে, ঘাটতি রাখার কোনো নাম নাই। একটা প্রগতিশীল বা উন্নয়নমুখী যে কোনো সরকারি বা সংস্থা একটা সাহস দিয়ে ঝুঁকি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে যে আমরা অমুক খাত থেকে অমুক সোর্স থেকে কিভাবে আমরা টাকা তুলব, কিভাবে আমরা আয় বাড়াবো, কিভাবে ভলিউম আর রিসিভস আমরা করবো এবং ঠিক সেভাবে এক্সপেন্ডিচার রেট করবো, এটা হতে পারে নাথিং রং। কিন্তু স্যার, আমি যেটা বলতে চাই, এখানে বাজেট ভাষণের শুরুতেই 3 নম্বর পয়েন্টে যে প্যারাটালি করা হয়েছে সেই জায়গাতেই বিসমিল্লাহ দিয়ে বলা হয়েছে। বড়টা কোন জায়গাতে আমি এখানে ফাইন্যান্স সেক্রেটারি দেখছি না, তিনিও যদি নোট করেন ভালো হবে। যেটা রেফার করা হয়েছে দ্যাট ন্যাশনাল জিডিপি এটা গেল বছর প্রায় 7.7%, তার তুলনায় স্টেট আরো বেশি 8.8। আবার বলছে যে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আবার কমে যাবে। আমি বুঝলাম না হঠাৎ করে এটা গেল বছর বা প্রতি বছর এস্টিমেট করলো এটা ন্যাশনাল জিডিপি থেকেও বাড়বে, আবার কি কারণে এটা আবার নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আবার কমে যাবে, ইট উইল ডিক্লাইন টু 6.5%। কি যুক্তিতে এটা আমি বুঝলাম না। এটা বলতে চাই কেন কিছু না দেওয়া এখানে নিশ্চয়ই সাম্প্রতিক কালে আপনার যদি কোভিড during 2021-2022 ইতে দুইটা ফাইন্যান্সিয়াল ইয়ার ইন্ডিয়ান ইকোনমিতে যে হ্যালক হয়েছে, অ্যাকর্ডিং টু দি ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম নির্মলা সীতারামন, তিনি আসলে বলেছেন 2021-এ যে আমাদের ইন্ডিয়ান ইকোনমি এটা প্রায় তার জিডিপি মাইনাস প্রায় 0.24। যদিও এগুলি হিসাব করার জন্য ভারতবর্ষের মধ্যে সেই শুরু থেকেই যে সমস্ত সংস্থাগুলো বিশ্বস্ত থেকে কাজ করে আসতো, এসইউ মানে স্ট্যাটিস্টিক্স রক্ষা করার জন্য যে সমস্ত মন্ত্রকরা, এটা দুর্ভাগ্যে আমাদের বর্তমান সরকার অর্থাৎ কেন্দ্রে যারা আছে তারা আসার পর
এই স্ট্যাটিস্টিক্যাল মিনিস্ট্রি বা সিএসইউ ডাটা তারা প্রোভাইড করে এগুলি সবগুলোকে বন্ধ হয়েছে। আমি এমপি ছিলাম, পার্লামেন্টে তখন আমরা প্রশ্ন দিই, এই সমস্ত মন্ত্রক থেকে কোনো উত্তর পাওয়া যায় না। সবসময় বলছে যে ডাটা বি কালেক্টেড, বাট when it will be replied, nobody knows. তখনই যখন এই ডিবেটটা চলছিল, নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ ঠিক আছে, কোভিডের জন্য যে পৃথিবীর কয়েকটা দেশ ছাড়া সমস্ত দেশ ইনক্লুডিং আমেরিকা ম্যান্ডেজ নষ্ট হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়, জিডিপি ডাউন হয়েছে, ইন্ডিয়াতে হবে, কিন্তু ইন্ডিয়াতে যা হয়েছে হবে কেননা মিসম্যানেজমেন্ট। ওই সময়তে ভারতবর্ষের মধ্যে এখন যে এরকম একটা সার্কামস্টেন্সের দিক থেকে, অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল বা ইত্যাদি যাদের তথ্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনেস্কো সবাই মানে 500 টাকা তথ্য কিছু কোনোভাবে কেউ করেন না। এই মিডিয়াতে, ন্যাশনাল মিডিয়া বা গ্লোবাল মিডিয়াতে এটা ডিসকাশন, তারাই বলছে যে স্টিল ইন্ডিয়া হ্যাজ টু রিকভার দি রিসেশন অফ দি কোভিড পিরিয়ড। কোভিড এটা 7.2% হলো, আর এটাকে ছাপিয়ে ত্রিপুরা জিএসডিপি 8.8% হয়ে গেল। এই জন্য বলছি এটাই শুরুতে বিস্ফোরণতে বলা কথা। এটার উপরে বেস করে যদি budget is presented and for suspect thereafter, which will be served ordinarily 5 days. Ordinarily 5 days. As the speaker may allow for this purpose, the house shall be invited to discuss the budget as a whole. তার মানে এটা তো লিমিটেড 5 days। এটা 15 দিন হলে 30 দিন হলে আপত্তি নেই, 30 দিন বাদ হবে, আমরা বলছিও। হ্যাঁ, সবাই বলছেন বাজেট গুরুত্বপূর্ণ 40 লক্ষ মানুষের বিকাশের জন্য, অর্থনীতির জন্য, বেকার সমস্যা সমাধানের জন্য, পেনশন হোল্ডারদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, আমাদের কৃষি, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হেলথ কেয়ার জন্য। বাট এই বই বলেছে মিনিমাম 5 দিন হবে। বিএসসি মিটিং এ আপনাদের বসে দিচ্ছি, আমাদের প্রতিনিধি বলেছি কিন্তু আপনি শুনেন। স্যার প্লিজ স্যার বলুন স্যার, এজন্য স্যার আপনিও এই ব্রাঞ্চে নিতে হবে আপনাকে। আপনার এই রোলস বলছে মিনিমাম 5 ডেজ। 5 ডেজ কেন? আমাদের হাউসে স্যার এখানে দেখুন একটা পত্রিকা কর্মী লিখেছে যে ত্রিপুরাতে সেই ফার্স্ট অ্যাসেম্বলি থেকে 12 অ্যাসেম্বলি যে হাইয়েস্ট 166 দিন 139 দিন হয়েছে, আর গত 5 বছরে 43 দিন, ইভেন তার আগে 5 বছর 73 দিন হয়েছে। এবার আপনারা যেভাবে এটাকে সংযোজিত করছেন স্যার, আরো বেশি মানে ট্র্যাজেডি যেটা হলো, মাননীয় পরিষদের দলের নেতা কিন্তু এখানে ছিলেন, এই বিষয়ে এই হাউস কাপড় আমাদের মধ্যে দেওয়াল থাকতে পারে চিন্তা নেই। আর তিনি এসে এখন বলছেন না একই সরকার। স্যার কি করে আমরা আলোচনা করবো? তো আমি এই সুযোগ আপনি তখন বলেছেন বলে এখানে বলেছেন, আজ এটার মধ্যে বলেছেন আপনার দেশ সুযোগ পেলে তখন ধরে যাবে স্যার। আমি বলে স্যার ইট ইজ বিকজ অফ ইট স্যার, ক্ষমা করলাম স্যার। আমাদের রাজ্যটা বা দেশটা কৃষি প্রধান, কেন কৃষি প্রধান বলা? Because before the independence also our country was agrarian-based. কেন বলা হয়? তখন more than 80% of our population তাদের জীবন জীবিকা আসতো কৃষি থেকে। কৃষক হিসাবে হোক, জমিদার বা গরিব কৃষক, দিনমজুর বা বর্গা চাষী হোক, কিন্তু দেশের স্বাধীনতা হয়েছে ৭৫ বছর। আমরা অমৃতকাল বা অন্য অনেক কথা বলছি, বাট অমৃতকালেও স্টিল মোর দেন 70% অফ আওয়ার পপুলেশন দেয়ার গ্র্যান্ড ওয়াটার কামস ফ্রম দি এগ্রিকালচার। তাহলে এই এগ্রিকালচারের বাজেট হবে দেশেরও এবং আমাদের দেশের যে কোনো রাজ্যের সবচেয়ে বেশি ডিসাইড এডুকেশন হ্যাঁ, এটা হলো হিউম্যান ডেভেলপমেন্ট স্যার। এবং আমাদের আরো সহায়ক জানি না মাননীয় অর্থমন্ত্রী তিনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট
আমাদের সামনে এসেছে। আমি তো ভেবেছিলাম রঞ্জিত বাবু এবার এগ্রিকালচারকে মোটামুটি ভাবে একটু সুযোগ পেয়েছেন, তিনি একটু আরো যত্ন করবেন। But I am a tourist. Sir, agriculture গত বছরের বাজেটের এস্টিমেটের সাথে এইবারে বিলি তুলনা করুন, হাইট অনলি 0.33%, নট ইভেন 1%। কি অবস্থা এবার? অনেক কথা শুনলাম, অনেক গল্প যাত্রাগানের মতো এখানে আলোচনা। এই যে চলতি বছর, এই চলতি সময়ে এবার বড় এবং আউস, নর্থ ত্রিপুরা 15টি লোক আউস করে বড় করে না, আমাদের সাউথ ওয়েস্ট সিপাহী জেলা 70% অফ আওয়ার ভেরিয়ান হয়নি, কারণ ড্রট হচ্ছে না। কিন্তু ড্রট হলে আমাদের ইরিগেশন প্রজেক্টগুলি কেন চলবে? কৃষকদের কাছে সুবিধার জন্য, যাতে আমাদের অর্থনীতি কৃষকের আয়কে বাড়ানোর জন্য কিছু টাকা আমি দিয়ে দিলাম নগদে, 6,000 টাকা বছরে হয়ে যাবে। 70% of our land are tilled during this outside policy. আর ওই সময়তে আমাদের বাজেটটা পেশ হলো গত বি থেকে এই বিতে 5.3%, not even 1%, স্যার। সার, ওষুধ, বীজ পাওয়া যায়, চিঠিগুলো যেগুলি যায় এগুলোর জন্য হলো সব মন্ডল লিখে দেবে। মন্ডল যদি কৃষি করে না তার নাম বলে তার কাছে চলে যাবে। স্যার, দিস ক্যানট বি। এইভাবে তো সবটা সাতশো বিকাশ হতে পারে না, স্যার। স্যার, আমি সেকেন্ড যে পয়েন্ট আসছে সেটা হলো না, এখানে আরেকটা বিষয় বলে রাখছে। এখন মাননীয় রতনবাবু খুবই হাটটাকে খুব ইয়ে করে ওদিন আগে দিল্লিতে গিয়ে সাংঘাতিক প্রপাগান্ডা করেছে যে আমাদের হর্টিকালচার এটা সাংঘাতিক, একদম ইউরোপে দুবাই যাচ্ছে, প্যারিসে যাচ্ছে, লন্ডন যাচ্ছে, নিউ ইয়র্ক যাচ্ছে। How much of political tax? যে হিসাব দেখানো হলো, যদি এত হয়ে থাকে আমাদের চোখে তো পড়বে, থাকতো আসবে। এই বাজেটটা থাকবে যে যেমন আমাদের ত্রিপুরা যে হ্যাঁ কুইন ভ্যারাইটি, এটাকে করা হয়েছে। কুইন ভ্যারাইটি মানে এটা ত্রিপুরা প্রোডাক্ট হিসেবে চিহ্নিত। ভালো, হ্যাঁ ঠিক আছে, আর একটু পরে আমি এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, হ্যাঁ অর্গানিক এবং মানে কুইন ভ্যারাইটি আনাজ মানে ত্রিপুরা হিসেবে চিহ্নিত হবে, যেখানে কুইন অন্য জায়গাতেও হয়। That's good. কিন্তু what is the initiative to expand the area of cultivation, to enhance the volume of production? এবং যারা এই চাষবাস করছে তাদের এই প্রডিউসগুলোকে বিক্রি করার জন্য ইয়েস আপনি বিদেশে পাঠান, কিছু একটা সরকারি ওই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সপোর্ট কাউন্সিলের কতগুলো পয়সা এটা দিয়ে কিছু পাঠালেন, এটা দিতে হয় না। আমাদের যারা চাষি বরঞ্চ আগরতলা শহরে এবং আরো বড় শহরগুলোতে তারা যাতে একটু ভালো জায়গাতে বসে বিক্রি করতে না পারলে পরে একটা রেপ্রেজেন্টেশন যদি থাকে রেখে যেতে পারে, এরা যদি ফল পায় এতে হ্যাঁ ঠিক আছে আমরা করতে পারি, বুঝলাম করা উচিত তো। কিন্তু ওই ইয়েতে গিয়ে একটু না বলুন পরে না আপনি বলছেন না বলুন আমি দিয়ে আমি বললাম না আপনার জন্য, আমি বললাম না শোনার জন্য, আমি আপনার শোনার জন্য বলছি। আপনি শুনুন প্লিজ, আমার বক্তব্য নোট করুন। ওনার একটা বড় সভা আপনি 12টাও দিলেন, আপনি কিভাবে বলছেন? আমি শুনবো কিচ্ছু একটা মিলেন না। প্লিজ ডোন্ট স্টপ মি, প্লিজ ডোন্ট স্টপ মি। ওরা বলে সভা ওরা মধ্যে আসলে পরিচিত আমাদের আপনি কিভাবে struggling. We have introduced the struggling in the pineapple. এই বলছেন Yes. কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। আপনি বলি 10,087 মেট্রিক টন পাইনাপল এই 18-19 থেকে 22 শত বছরে বই লাগছে, বই দেশে চলে গেছে। আপনি বলছেন আরে এখানে তো করছে, আপনার সময় মেরামতের অবস্থা কি ছিল? আগে নতুন করে শুরু করেছে, ঠিক আছে, কিচ্ছু করেন না, ভুলে গেছে। Sir. তারপর এডুকেশন। পৃথিবীতে যে কোনো জাতিকে ধ্বংস করতে গেলে পরে বীজ শিখতে হয়। তার শিক্ষা এবং এইসব ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে না, শৃঙ্খলা তৈরি থাকে, অটোমেটিক নেশন তার মৃত্যু হবে। এখন এখানে বলা হচ্ছে পিএমসি বিদ্যালয়, ওকে মেনেছেন টিচার, এই যে কতক্ষণ আলোচনা হলো
মার্চে টোটাল পেরোল কত ছিল আজকে কত দেখিস 10,323 বাদ দিও আরো 21,000 ওয়ার দেয়ার বহু কিছু পোস্ট দেখাচ্ছে কলেজ থেকে শুরু করে স্কুল আপনি এটা বলেন না কিছু স্কুলকে পিতাশ্রী কিছু স্কুলকে ত্রিপুরাশ্রী কিছু স্কুলকে মেশ্রী কি হবে হোটেল হবে আপনারা বলছেন না এই রাস্তার উপর বিক্রি আছে রাস্তার শুধু শুধু কি পানীয় জলের জন্য হচ্ছে সেটার জন্য হচ্ছে বাচ্চা বাচ্চা শিশুরা মা বাবা তুলতে পারছে না বাচ্চাদেরকে রাস্তা দাঁড়িয়ে বলছে টিচার চাই স্যার এডুকেশনের দিদি এডুকেশনের দিদি এরকম ভাবে না হয় আমি এখানে বলছি এডুকেশন হায়ার এডুকেশন সেকেন্ডারি এডুকেশন এলিমেন্টারি এডুকেশন এখানে এডুকেশন কি লাস্ট 3 থেকে এডুকেশন হায়ারে -11.4% ট্যাক্স এডুকেশন সেকেন্ডারিতে -9.17 ট্যাক্স এলিমেন্টারি এডুকেশন -7.8% ট্যাক্স স্যার আমি শুধু বিরোধের জন্য বিরোধ করছি আমি বললাম উইথ ফ্যাক্টস আমি যে একটা বলছি অন্তঃসার শূন্য ফ্যাক্টস ক্যাম্পাস হ্যাঁ পড়ুন বিএমসি কর্মীদের কথা বলছেন পড়ুন কিন্তু উইদাউট ফিলিং আপ উইথ ভ্যাকান্সিজ অফ টিচার্স আপনি এডিসি কে দোষারোপ করবেন এডিসি আপনাকে দোষারোপ করবে কি হবে সাধারণকে আমার চেয়ে আপনাদের আমাদের সবার হলো টোটাল স্টেট ফর দ্য ফিউচার ফর নেক্সট জেনারেশন এটা তো ভাবনা সব বলছি স্যার আবার ওয়াটার রিসোর্সেস মানে শেষ আর আবার আপনার কয় ওয়ার্ড আমি কারণ নিষেধ করছেন আপনি মাইনাস বলছেন যে আগে তুলনায় মাইনাস হয়েছে এলিমেন্টারি এডুকেশন রিভাইড করুন আপনি বই দেখে আমি তো এই বইটি আমি তৈরিটা তারপরে বলছি 957 কোটি ছিল করেছে 1028 কোটি আসলে আপনি এলিমেন্টারি বললাম আপনার সেকেন্ডারি ছিল 1831 কোটি হয়েছে 1954 কোটি হায়ার এডুকেশনে ছিল 254 কোটি হয়েছে 283 করতে দেখছেন এই বইটা আমি বলছি না এই বইটা পার্সেন্টেজ কত দেন না এডুকেশন হায়ার হ্যাঁ বলুন এমন বলুন ডিমান্ড নাম্বার 39 দেখুন আপনার কত পরে দিচ্ছে কত 254 কোটি রিভাইজ আরি দিয়ে সব কিছু আপনি দেখছেন অবস্থা আমি বলছি আমি ভালো আগে ঘরে গেও আমি এটা বলছি আরে এই ব্যাখ্যা একটু তো হবে তার মানে সেট হবে আমি টিচার ভালো আপনার কথা বলছি এডুকেশন জিনিস বলছি টিচার রিভাইজ থেকে আপনি বলেছেন আপনি আরি আগে তার ভালো করে লিসেন রিভাইজ করতে দেন ফাইন রাইট কি বলছেন আমি তো হবে কত ভালো নিয়ে দেখিয়েছেন এখন আমি চলে গেছি আমি বলতে আমি বলছি আমি একটু লাভ করছি আপনি দেখালেন এরকম হাতি দেখালেন এরপর দিন আমি কি দেখাচ্ছি বাজেট নিয়ে কথা বলবেন এটা কি লুকায় রিভাইজ কি এই বাজেটে রিভাইজ নেই কথা রিভাইজ আছে এই বলতে এই বই থেকে বলছি আমি হ্যাঁ কি ওভার গেছি এই যে আছে রিভাইজ করুন রিভাইজ করুন এটা রিভাইজ করুন বলছি যে পাতা বেরিয়ে হবে কত টাকা আইন করুন রিভাইজ করুন না এর জন্য রিভাইজ করুন সব রেকর্ড থাকবে আমি আরে রিভাইজ এস্টিমেট 22 তারিখ দেখুন এটা দেখুন এটা জান এটা করতে হবে না রিভাইজ দেখুন আমি আসছি তো এটা তো অর্থ মন্ত্রী লুকিয়ে রাখুন অর্থ মন্ত্রী দেখিয়ে দিয়েছে না না আপনি দেখালেন আমাকে বিরাট একটা আমার তার সাথে এটা তো হবে না স্যার স্যার কি হবে এটা স্যার এটা নট দি হ্যাভিং দি সাইন অফ দি সিমিলারলি স্যার ওয়াটার রিসোর্স আমি যে জায়গায় বলছি সেই জায়গাতেও কত বছর ই ছিল কত 39,390 এটা হয়ে গেল 370 এবার নেমে গেল 250 কোটি তো আপনার এই বছরে আমাদের অর্থনীতিকে বলছি প্লিজ রিপিটেড হবে যে বছর আপনি যে খরাপ পিরিয়ডে আপনি বাজেট ক্যাশ করছেন সেই সময়তে আপনি এই সেক্টরকে রাস্তা দিতে পারছেন না হাউ ক্যান ইউ এক্সপেক্ট কি সর্বদিশা সর্বস্পষ্ট হাউ কাম টু হ্যাপেন আমি ফিগার বলছি আপনার বই বলছি আমি তৈরি করিনি আপনার ফিগার থেকে বলছি দুটি বললাম আপনার ইয়ে ছিল ই ছিল 39,390 আর তো হয়ে গেল 314 এবার হয়ে গেল এটা 250 বলুন যে ভিত্তি যুক্তি থাকতে হবে আপনি বলছেন যে না আমরা সর্বদিশা সর্বস্পষ্ট সাংঘাতিক করে ফেলছেন কি করে আপনি এগ্রিকালচার ফার্স্ট করবে হাউ কাম আমরা সদস্য স্যার শুরু করুন স্যার শুরু করলেন আপনারা কখন শুরু করেছেন আমি বলছি আপনাকে আমি দেখে দেখি চারটা বাজে স্যার এখানে আমরা মিডিয়া যত মেট্রিক করবো ততই তো সরকারকে আরো কি কোনো সাহায্য করবো আর কিন্তু বাকিরা সুযোগ দেবেন না স্যার হেলথ সার্ভিস বাকিরা সুযোগ দেবেন স্যার হেলথ সার্ভিস না বাকিরা তো ঠিক আছে স্যার ঠিক আছে হেলথ সার্ভিস
এবং এখানেও আপনি যদি দেখেন স্যার, এই গত বছরে আর্মি হোক, বিই হোক এবং তার সাথে এবারে বি, সেখানে ফারাক কত? কিছুই নেই। নর্মালি প্রাইস রাইজ, ইনফ্লেশন সবটা দণ্ডে তো 15% হাইক হওয়া উচিত। হেলথ, ইরিগেশন, এডুকেশন এই সমস্ত সেক্টরে আরো বেশি হওয়া উচিত। তারপর অবস্থা এগুলি হচ্ছে। তারপর এখানে ত্রিপুরাজ্যের মধ্যে একদিক থেকে আইন শৃঙ্খলা, আরেক দিক থেকে যে এরা যে স্বাস্থ্যের কি বিকাশ হচ্ছে স্যার, এই বইয়ের মধ্যেই তার উজ্জ্বল ছবি আছে। এই বইটার মধ্যে স্যার উজ্জ্বল ছবি স্যার, এটা আমাদের বলতে হচ্ছে না স্যার। 41 নম্বর প্যারাতে স্যার লেখা হয়েছে 50 শয্যাযুক্ত 8টি নেশামুক্তি কেন্দ্র ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ধাপে ধাপে স্থাপন করতে হবে। ত্রিপুরা রাজ্যে একদিকে আইন শৃঙ্খলার অবনতি, আরেকদিকে নতুন প্রজন্মের যুবকদের মধ্যে আজকে যেরকম ভাবে এই ডিগ্রেডেশন হচ্ছে, হতাশা হচ্ছে, এখন হাসপাতাল বাড়ছে না স্যার, বাড়ছে হলো নেশামুক্তি কেন্দ্র। শেষ পর্যন্ত নেশামুক্তি বিশ্ববিদ্যালয়, নেশামুক্তি কলেজ এগুলো হবে কিনা আপনাকেও স্যার গতকাল পরশু একটা উদ্বোধন করেছেন। এই হাউসেও কোনো নেশামুক্তি কোনো চেম্বার করতে হবে কিনা স্যার, না হলে ভালো স্যার। ঠিক আছে, এই হলো স্যার এগ্রিকালচার, এই হেলথের বিকাশে উজ্জ্বল প্রতিশ্রুতি স্যার, উজ্জ্বল মহিলাদের অনেক বিশাল আমি ডিজিটাল পাবো প্লিজ। হ্যাঁ, সিভিল সার্ভিস ঠিক আছে, এখন ডিজিটাল সিস্টেম হয়েছে, ভালো, আই খুশি, সব ঠিক আছে, আপনার কি হয়েছে, কিন্তু এখন আবার কোন একটা কোম্পানির সাথে টাই আপ করে ডিলাররা বলছে এটা না নিলে বলে তাল বলে, এটা না ঠিক না। আবার আমি বলছি যে আপনার রেশনের মাধ্যমে কোনো রেশনের দাম কন্ট্রোল প্রাইস না, লোকাল প্রোডাক্ট কবুল করলে ঠিক আছে ভালো, কিন্তু এটা শুধু তুমি কিছু অসাধু ডিলার না,
আমি অর্ধেকটা চাই দিতে হবে স্যার আপনি কি আপনি আপনি যদি বলতে হবে না তাহলে স্যার তাহলে না স্যার বসে থাকলে এখানে শুধু শুধু এটা ভাবি না আমি যুক্তি দিয়ে কথা বলছি আপনি অযথা বলছেন না আপনাকে অযথা বলছেন এটা আপনি শুধু না ঠিক আছে স্যার মাননীয় মহোদয় বলুন তো দেখুন লিডার অফ অবস্থান বলেছে কোন গেজারের শব্দ বলেছে অসংখ্য ইনফরমেশন দিয়ে আপনারা আবার কত বলছে তার বিষয়ে জানেন প্লিজ ওইকে আপনি কাকে কেন বলছেন যে বাধ্য যে কোন পক্ষে কথা বলুন আপনি কেন এটা করছেন নিজে ঠিক আছে তারপর রোড যাবো আপনি রোড থেকে রোড করে দিচ্ছেন জেনারেল ডিসকাশন মানে আমি জেনারেল ডিসকাশন আমি এটা যাচ্ছি না আমি কয়েকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যাচ্ছি স্যার আপনি বারবার বলছি আমি প্রোডাকশন জেনারেল ডিসকাশন আমি আপনাকে আমি স্যার রোড যাবো এটা তো আমরা আগেও দিয়েছি আমি দেখেছি আমি যখন বেশি টাইম দিয়েছি তখন ওদের বলতে দেয় তো অটোমেটিক উনি যদি মনে করে যে চিকেন ফ্রাই অন্য কথা বলবেন না আপনি বলছেন আপনি কি কথা বলেন যদি দেখা যায় অফিসার এটা বেশি নিয়ে গেছে যার যার ব্যান্ড আছে আপনারা বলছেন যে আপনারা একটি করা শ্রেষ্ঠ করা সব বলবেন এর আগে ইলেকশন আপনি লক্ষ্য করেছিল প্রথম মন্ত্রিসভাতে 200 মেট্রিক প্রথম মন্ত্রিসভাতে 170 টাকা মজুরি চালু হয়েছে 40 আর আপনারা এই বইয়ে বলছেন গেল বছর 60 100 টাকা বলেন তো ভাই 100 is our right why are we cutting for that এবং এবারও এখানে 275 কোটি টাকা গতবার থেকে লেস কি করে বলতে হবে স্যার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় স্কিল ডেভেলপমেন্ট স্যার গভর্নমেন্ট স্কিম আছে আপনারা বলছেন 22,000 প্লেসমেন্ট হয়েছে আমি পর ইউনিট পলিসি মাননীয় মুখ্যমন্ত্রী স্ট্যাবলিশ করে দিয়েছে আমি কোথায় নাকি দিয়েছি কন্ডাক্টরা প্রথম করে তারা বলছে এক রতননগর এলাকা থেকে মোর দেন 400 ইউথ রতননগর মানে বাংলাদেশের সাথে যুক্ত এখানে এই ফ্যামিলি বিদায়িকা হতে পারে না কষ্ট 400 ছেলে উপর ছেলে দিয়ে আসছি কোথায় গেছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ আমার জন্য এত হয় আমার জন্য অনুরোধ হবে স্যার আমরা কিন্তু আসি করে গেছিলাম আমরা ভাবছিলাম না ত্রিপুরা এত বাইক লাগে আমরা আসলাম আমাদের গভর্নমেন্টের দেখো উল্লাস কাকে দেখা গেল এখন জানা গেল শুনতে পাচ্ছে না ঠিক আছে সহ্যই করতে পারছে না সত্য কথা বলতে পুলিশ থেকে দিয়েছে না খবর করছে তো না টাকা হয়ে ঠিক আছে আপনাদের শোনাবো একটা কোন কোন জায়গাতে উইদিন স্টেট এন্ড আউটসাইড দ্য স্টেট কোথায় আমাদের বাইরের ছেলেদের কাজ হয়েছে একটা খুশি হবো অন্যকে এনকারেজ করতে পারবো আমি কি আপনাদের বলতে বলছি আমরা যে লাইনটা ফোন করা হলো স্যার এরপরে আমরা বলছি যে 13,000 টাকা ঋণ করে গেছে আপনারা এখন শুনে আমার কাছে লোক 25 বছরের 13,000 টাকা হ্যাঁ আজকের কত ইমার্জিং 5,000 5 বছরে আপনারা আরো 5,000 টাকা দিয়েছেন আপনারা বিভাগ আছে ভালো বামন সরকার তৈরি করা স্কুলে এরা হাসপাতালে এরা তৈরি করা দিলে না স্যার কথাগুলি বলছি বলবো না স্যার আমি আপ বলছেন যে না অ্যাডজাস্ট করতে এটাও বলছি আরে কথা বলে গেলেন এক কথা সরকার দিয়ে যাবেন স্যার জেনারেল ডিসকাশন আপনি সব চেষ্টা করুন আমাকে আমার বলাকে ডিস্টার্বেন্স করে নেবেন না ওখানে কেউ থাকবে যে আপনি ভালো কিছু ফেরি করেন স্যার আমি ভালো কথা বলছি একটু করে খুশি হবেন স্যার আমার না আমি বলছি স্যার খুব দরকার এই বইয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখলাম আমি বলবো ত্রিপুরাতে মানুষ এখন যে ঘটনা ঘটছে সিন্ডিকেটের জন্য কোথাও অন্য টপিক আসছে আপনাদেরকে কাউকে কাউকে অ্যারেস্ট করে দিও অ্যারেস্ট করে জানাই আমাদের টিকিট করে দেয় পদ থেকে সরাতে হয়েছে আমি বলবো ঠিক আছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করেছেন তাহলে আমি প্রস্তাব দেবো সিএম সিন্ডিকেট দমন যোজনা চিফ মিনিস্টার সিন্ডিকেটকে দমন করার যোজনা বলে
সিএম বাইকটাকে নিয়ে নিয়ন্ত্রণ আরে পারবেও আমি সিএম দুষ্কৃতি আপনারা অনেক টিকিটের সিস্টেম ছিল না এবং আমরা দেখেছি আমাদের অত অফিস মিলে কিভাবে আপনাদের নেতারা যোগাযোগ বাড়াবাড়ি করে আপনারা দেখা উচিত আপনাদের দেখা উচিত আমাদের এটা কিন্তু দিনের লোক অক্সিজেন সাপ্লাই করে এই কথা বলে কি করে বলবেন আমি সবাই নাম না যেগুলো বলছি স্যার আমি আপনি অনুষ্ঠান করছেন স্যার আমি কোনো আশা করছি না স্যার আপনি যখন এখান থেকে বলছিলেন আপনাকে আমি বলছিলাম যে না আপনার সময় দিন আর আপনি আজকে আমাকে স্যার সর্বশেষ আসছিল কিন্তু ইন কনক্লুশন দিস ইশারি অন্তঃশ্বাস শূন্য চটকদারি এবং কসমেটিক শব্দ করা কৃষক বিরোধী দুনিয়া বিরোধী বেকার বিরোধী এডিসি বিরোধী বিকাশ বিরোধী নারী বিরোধী উন্নয়ন পূর্ণ এবং জনবিরোধী এই বাজেটে যে যদি মাননীয় অর্থমন্ত্রী সময় আছে আরো সংশোধন করে মাননীয় এই স্পিকারের সুযোগ করে আরেকটা নিশ্চয়ই ভালো হলে ভালো বলবো কিন্তু ত্রিপুরাকে 40 লক্ষ মানুষের যে এরকম একটা সর্বনাশ হয়ে গেছে এরকম একটা বিষয় এটাকে রিভিউ করে ধন্যবাদ অনেক খুশি হলাম স্যার মাননীয় সিনিয়র পার্টি লিডার চিন্তা বক্তব্য শুনে আমাদের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সঠিক দিশাতে যে চলছে এটা প্রমাণিত হয়ে যখনই এই ব্যাপার স্টার্ট করে এই ব্যাপার তাই তো অর্থনীতি করতে উনি যদি ভালো বলতো আজকে তাহলে আমি বুঝতাম যে গভর্নমেন্ট আপনি যখন দেখবেন আপনি সঠিক পথে চলছেন কিনা খুব ভালো চলছে সেটা আমার জন্য খুব সাধারণ মনে করতে শেষ এই জন্য কখনো দেখি ক্রিটিসিজম কি আসে যারা ইন্টারেস্ট তারা সম্পূর্ণ একটা কথা উনি তো কিছু একটা কথা বুঝি পাইনি বাজেটের মধ্যে এক প্রতিষ্ঠান ছিল প্রতিষ্ঠান এই জন্যই তো আমি জনতা থেকে তার কথা বলছি একটা সিট দিল না এবং নিজের সারা সিট একটা সিট পেলেন কিভাবে আপনাদেরকে ফেলে দিয়ে পরিত্যাজ্য করেছে নিজের মধ্যে সাহস পাবে নিজের সিট পেলে দিতে পারছে নিজের সিটে জিততে পারবে কোথায় ছিলেন আপনি 5 বছর বিদ্যুতের প্রচন্ড উন্নতি হয়েছে আমি ওনার বক্তব্য শুনে আমি রাইটিং কমিশনের আমি রাইটিং কমিশন সময় নেই দিয়েছিলাম আপনাদের সেটা করবেন এই কথা বলার কিন্তু আমাদের উঠে গেছে না এই কথা বলতে স্যার স্যার আপনি বলতে বলছেন স্যার আপনি আমাকে আমি সুইসাইড করছি স্যার আমি কতবার বললাম নাকি বিদ্যুতের আরো প্রচুর নাকি পদক্ষেপ ঠিক আছে তারপরে আমি সেটা আগে দিচ্ছি কি বলেছেন লাগিয়ে দিচ্ছি whether any new power generation unit has been commissioned after 9 March 2018 মানে last government informed if yes the date of commission generation capacity location important cost of project उत्तर के वैसा reply no power generation unit has been commissioned after 9 March 2018 তারপর কমিটি বসেছিল whether a new power sharing trade agreement has been signed between government of Tripura and government of Bangladesh after 9 March 2018 if yes date of signing of agreement and what was the terms and conditions এখানে বলছে like there was no new power sharing trade agreement that was signed between government of Tripura and government of Bangladesh after 9 March 2018 আর আপনি বলেন কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন জানা তোমাদের একটা বিষয় আছে আমি সবাই অপরাধ করি না না হচ্ছে আপনি প্রতি বছরের সাথে 5.5 বছর তুলনা করেন ঠিক আছে লজ্জা নেই একটু লজ্জা নেই একটু আপনি তো কথা বলেন না আপনার কথা ঠিক আছে কমিশন কাকে আপনাদের ভালো লাগবে এখন তো করেন না কি ওর কাছে হ্যাঁ কে দিল এসব মানুষ আপনাদের বিনা হয়ে কথা কাজ করছে বাকি বলে লজ্জা
আমরা কি 5টার পর প্রত্যেকদিন বসবো, মানে 8টা 9টা 10টা? আমি পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছেন রাত্রে 3টা পর্যন্ত কেন বসবো? আসলে দিস ইজ ওয়াই দিস ইজ ওয়াই এই সেশনটাকে 4 দিন না করে একটু বাড়িয়ে এটাকে করা যাবে। নাম্বার 2 স্যার একটা জিনিস, এখানে অনেক সদস্যদের আমি দেখেছি বসে মাইকটা অন করে কথা বলছে। এটা কি আই ডোন্ট থিংক দিস ইজ বসে মাইকটা নিয়ে বসে কথা হচ্ছে, এটা তো এইভাবে বলা উচিত। প্লিজ একটু রুলিং দেবেন, এটা শৃঙ্খলার মধ্যে পড়ে। এর সিতে আমরা যেন 5টা বেশি এখানে আলোচনা করি, মানুষের প্রোডাক্টিভিটি ব্যাপার আছে। ঠিক আছে, শুনুন, আপনার সেটেলমেন্ট আপনাদের দল সিপিএম পার্টি দল কংগ্রেস একজন দিচ্ছে, সব মিলিয়ে আছে বলে প্রায় আপনার 13 আপনাদের মধ্যে একজন চলে গেছেন পেশেন্ট। এখন যদি বলুন আপনাদের মধ্যে যারা নাম দিয়েছেন তারা বলবে না, বলার ব্যাপার না, বাজেটটা ডিসকাস করতে হবে। কেন এটা 4 দিনের সেটা আপনি ডিসি নাম্বার প্রতিবাদ করেছে, তুমি বলছো না প্রোডাক্টিভিটি ব্যাপার আছে। অধ্যক্ষ স্যার, 7 তারিখ মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক হাউসে যে বাজেট পেশ করেছেন সেই বাজেটকে আমি সর্বান্তকরণে সমর্থন করছি। সাথে সাথে এই বাজেট নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটা কথা এখানে বলতে চাই যে বাজেট ত্রিপুরার যে মানুষের জন্য যে বাজেট যে প্রেক্ষাপটে তৈরি হয়, এই প্রেক্ষাপটের একটু পেছনে আমাদের যেতে হয়। আমরা সবাই বলছি এই বাজেট দিশাহী, এই বাজেটে ত্রিপুরার মানুষের জন্য কোনোরকম, বিশেষ করে বিরোধী ব্যাংক, এই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। এই কারণে এই 23 সালের বিধানসভা দাঁড়িয়ে যে অবস্থার মধ্যে এই বাজেটটা পেশ করা হলো, এর আগে কিছু যদি আমরা এখানে পর্যালোচনা না করি তাহলে আমার মনে হয় এই বাজেটকে অনেকেই মেনে নিতে পারছেন না। এই কারণে, কারণ তারা পূর্বের কথাগুলি তাদের স্মরণে নেই। এই বাজেটে 27,000-এর উপর টাকা আছে এখানে। আমি তথ্যটা একজাক্ট বলছি না, যেহেতু আমি না দেখে বলছি। কিন্তু আমরা যদি 18-এর আগে সরকারের বাজেটগুলি দেখি এবং রাজ্যের অবস্থাটা দেখি, এখানে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। বিশেষ করে এখানে কোনো কোনো বক্তা পরস্পর বিরোধিতার মধ্যে ভুগছে। যেহেতু আমরা বিধায়ক, আমাদের কাছে মানুষ আসবেন, আলোচনা প্রসঙ্গে বলছেন, একজন নাকি বলছেন আমার চাকরিটা দরকার, রাস্তার দরকার নেই, জলের দরকার নেই। এটা ঠিক, যার চাকরির দরকার তার কাছে আর কিছুই দরকার নেই। কিন্তু রাস্তা, জল, রাজ্যের উন্নয়ন কিছুই দরকার নেই, আমার চাকরির দরকার। সুতরাং যার এই মানসিকতা থাকে তিনি চাকরি ছাড়া কিছু দেখবেন না। যিনি মনে করেন উন্নয়ন দরকার, আবার সেখানে টাকা কোথা থেকে আসবে, কি টাকা আছে সেটা দরকার নেই। তো বাজেট নিয়ে আলোচনা করতে গেলে আমার কি অবস্থার মধ্যে দাঁড়িয়ে বাজেট তৈরি হয়েছে, ত্রিপুরা রাজ্যের বর্তমান অবস্থাটা কি, আগে কোথায় ছিল স্বাস্থ্য, আগে কি প্রেক্ষাপটে ত্রিপুরাটা চলছে, এই জায়গাটা যদি আমরা একটু আলোচনা না করে একটু যদি পেছনের দিকে না যাই, আজকের দিনে এই বাজেটকে সমর্থন করতে গিয়ে বা যারা বিরোধিতা করছেন তাদের একটু চিন্তা করা উচিত। কেউ বলছেন স্বাস্থ্যে কিছু হয়নি, আমি অন্য কোথাও যাব না। কেউ বলছেন জনজাতি এলাকায় কিছু হয়নি, এই বাজেটে কোনো দিশা নেই। আমি কাকরাবনে বিধায়ক হিসেবে শুধু কাকরাবনে নিয়ে বলতে চাই, যারা এত সুন্দর সুন্দর কথা বলছেন বিধানসভার ভিতরে, এই কাকরাবনের বাস্তব অবস্থাটা কিছু, সারা রাজ্যের কথা ছেড়ে দিলাম। আমাদের এখানে জনজাতি বেশ 5টা বিচি আছে, আপনাদের মনে থাকবে 2018 সালের আগে আমাদের একটা এরিয়ার নাম হচ্ছে কুকিছড়া, পাইল সিং খুন হয়েছিল। সেখানে রাজ্যের মহিলা কমিশনের নেতৃত্বে যেতে হয়েছে 5 থেকে 7 কিলোমিটার হেঁটে। কোনো রাস্তা ছিল না, কালভার্ট ছিল না, জল ছিল না, বিদ্যুৎ ছিল না। কাদের আমলে? প্রথম কারা দেশটাকে শাসন করেছেন। বাজেটে কেন তখনকার সময় জনজাতি এরিয়ার এই কথাগুলো মনে হয়নি? দীর্ঘদিন মন্ত্রী ছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক কেশব বাবু, তারপরে ওনারই ছাত্র আমাদের রমেশ স্কুলের আমি ছাত্র, মাননীয় রতনবাবু বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন।
রাজ্যের কথা চিন্তা করছেন, আজকে সুন্দর সুন্দর বক্তব্য এখানে রাখছেন, অনেক তথ্য নিয়ে এসেছেন, যারা তাদের আমলের একটু করে পেছনের দিকে গিয়ে চিন্তা করুন যে সারা রাজ্যের বাদগ্রাম জনজাতি এরিয়া, আমাদের গ্রামগঞ্জের এরিয়ার মধ্যে রাস্তাগুলোর কথা চিন্তা করুন। কি ছিল তখনকার অবস্থায়? কোথায় ছিল বাজেট, কোথায় দিশা? এই এত বছর ধরে দিশাহীন বাজেট নিয়ে চলে। একটা বাংলায় একটা কথা আছে, নিজে আচরণ ধর্ম করে গেলে শিখা। নিজেরা যেমন করেছিলেন ঠিক তেমনটা ভেবেছেন। আজকে আমি বলতে চাই এখানে এই বাজেট এরকম সুন্দরভাবে সমস্ত দিশা সমস্ত দিক নিয়ে যেভাবে আলোচনা করেছেন তার এক ঝলক গতকালকে আমার একটা সৌভাগ্য হয়েছিল যে ধনপুর বিধানসভা কালীকৃষ্ণনগর যাওয়া। আমি একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তারা কল্পনা করতে পারেননি সিসি রুট, কাটাদিয়া থেকে 7 কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামে একটা সিসি রুট সেখানে হচ্ছে। বলছে বাবু এই কিছুদিন আগে, এখনো কালটা পুরো শেষ হয়নি, কাজ চলছে। আর তথাকথিত কিছু মানুষ কিছু দল উন্নয়নটা দেখছেন না, বলছেন 18 সাল থেকে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে এমন কোনো দিশা নেই। কাকরাবনের একটা হাসপাতাল 64 সালে তৈরি, সেখানে কিছু ছিল না। বাজেটে কোথায় ছিল তখন টাকা, কোথায় ছিল ডাক্তার? শুধু একটা ব্লেড আর সাদা কাগজ ছিল, সাদা কাগজে লেখা হতো রেফা রেফা রেফা। সেই তো হাসপাতালের অবস্থা ছিল। মির্জা থেকে কাকরাবন 6.5 কিলোমিটার, রোগীরা আসতো কিভাবে? এখন মির্জাতে পিএইচসি হয়েছে, কাকরাবনে সিএইচসি হয়েছে, তুলামলা হাসপাতাল আছে, চারিদিকে হাসপাতাল হচ্ছে, ওনারা দেখতে পাচ্ছেন না। উনি বলছেন স্বাস্থ্যের অবস্থা। আমি জানি না, তিনি একজন শিক্ষিত মানুষ, দীর্ঘদিন বিধানসভা পরিচালনা করেছেন, উনি বিদ্যালয়ের নেতৃত্ব নয়, এখন গ্রুপের নেতা হয়েছে। আমার মাননীয় আরেকজন বিধায়ক বলছিলেন জনজাতি অঞ্চলের কথা। আমরা কাকরাবন বিধানসভায় ফার্স্ট প্রায়োরিটি দিয়ে জনজাতি এরিয়ার কাজ শুরু করেছি। ঢোকা যায় না, কাজ করা যায় না, যেই কন্ট্রাক্টটা দেন চাঁদা দিতে হবে। দীর্ঘ 25 বছর পরে রিয়াংপাড়া একটা ব্রিজ হচ্ছে, ব্রিজ করতে যিনি গেছেন তাকে ঘেরাও করে রেখেছেন, আগে টাকা দিন তারপরে কাজ শুরু করুন। এইটা উন্নয়নের নমুনা। এখানে কাজ করতে গেলে বাধা দেয়। আর আমার বাজেটের মধ্যে যে টাকা আছে সেই টাকা দিয়ে কাজ শুরু করার, এই টাকা কাজে করা যাচ্ছে না। যারা বলছেন উন্নয়নের কথা, বিধানসভা দাঁড়িয়ে সারা রাজ্যে সারা দেশের মানুষ কথা শুনলেন, সুন্দর কথা বলা যায়, বাস্তবটা অত্যন্ত কঠিন। মাননীয় বিধায়ক রঞ্জিত দাস অনেক কথা বলেছেন, আমাদের মাননীয় শম্ভুলাল চাকরা তিনিও বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আজকে এই 7 তারিখে যেই বাজেট উনি প্লেস করেছেন, আমার কাছে মনে হয়েছে, আমি দীর্ঘদিন পর্যন্ত আমি বিধানসভায় আসিনি বটে, কিন্তু বিধানসভার বাজেটগুলো পত্রিকার মাধ্যমে শুনেছি। এমন একটা বলিষ্ঠ বাজেট, এমন সর্বব্যাপী বাজেট, এমন সর্বস্পর্শী বাজেট আমি প্রতিদিনে কোনোদিন দেখিনি। আমার সৌভাগ্য হয়েছে, আমি যে দলটাকে থেকে এসেছি সেই জেলার প্রথম 78 সালের নিপেন বাবুর মন্ত্রিসভা থেকে শুরু করে পরবর্তী সময় 20 বছর মানিক বাবুর মন্ত্রিসভার অনেকগুলো সিদ্ধান্ত আমরা দেখেছি, শুনেছি। আমাদের হৃদয় দিয়ে, অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝেছি। কাকরাবন থেকে শুরু করে সমস্ত প্রত্যন্ত অঞ্চলের বিধানসভাগুলি, এমপি বলুন, কর্মক বলুন, যত জায়গা আছে সব জায়গার উন্নয়নের নিরিখে। আর এখন বর্তমান অবস্থায় রাতারাতি এটা ভবন নয়, টেনে উন্নয়ন করে বললেন। 35 বছরে পারেননি, আর 5 থেকে 6 বছরে আপনারা বলছেন। আপনি জানেন আমাদের জনজাতি এলাকায় জমিতে জল দেওয়ার জন্য অনেকগুলি মেশিন বসেছে, কাজ শুরু হয়ে গেছে। 5 বছরে রাতারাতি তো সব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় না, একটু গ্রামে ঘুরুন। আমি শুনেছি গত পরশুদিন আমার বিধানসভার প্রাক্তন বিধায়ক, ইনি রাতে অন্ধকারে পড়ছেন, ওনাদের গঙ্গাচড়া একটা স্কুলে কি হয়েছে, ডাইনিং হল হয়েছে, এটা দেখতে গেছেন দিনের বেলা, জানি ওনার বাড়ির পাশে 0.5 কিলোমিটার দূরে। উনি লুটিয়ে লুটিয়ে দেখছেন কি এমন জাদুমন্ত্র হলো, কাকরাবন থেকে ছু করে সিপিএম চলে গেলেন। শুধু উন্নয়নের দিকে 18 থেকে 23 পর্যন্ত যে কাজ রয়েছে, এই বাজেটে উত্তর তার প্রতিফলন বাড়ছে। এবং বাজেটের সীমাবদ্ধতার মধ্যে থেকে কোনো ইনকাম নেই, বলছেন কলকারখানা নেই। দেশ গ্রুপ চলে গেছিল কোন সময়, যখন বামফ্রন্ট ছিলেন, শ্রমিকরা কাজ করতে পারতেন না, সেখানে ল্যাটেক্স নিয়ে যারা যেতেন, ত্রিপুরা রাজ্যের রাওয়াটা দ্বিতীয় বৃহত্তম ইনকামের জায়গা, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। কাদের কারণে? সিআইটিউ নামক শ্রমিকরা কাজ করতে পারছেন না। জুট মিল বন্ধ হয়ে গেল, যারা আজকে ফ্যাক্টরির কথা বলছেন। টিআরটিসি বন্ধ হয়ে গেল, কাদের আমলে বন্ধ হয়েছে এই ফ্যাক্টরিগুলি? নতুন ফ্যাক্টরিতে এটা রবার নয়, টান দিলে লম্বা হয়ে যাবে। 5 বছর কাল একটা রাজ্য সরকারের পক্ষে সারা রাজ্যের উন্নয়ন ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তাদের সময় দরকার হয়। দেখুন চলছে কাজ, চারিদিকে উন্নয়নের কর্মযোগ্য। সেই বাজেটের প্রতিফলন হচ্ছে 18 আগে আর 18 পরে। প্রতি বছরেই বাজেট বাড়ছে, বেড়ে বেড়ে 13,000 টাকা থেকে 15,000 টাকা থেকে এখন 27,000 টাকা, প্রায় 28,000 কোটি টাকার মতো বাজেটে এসছে। এই ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় ট্যাক্স নেওয়া যাবে না, গরিব মানুষ বন খালি হয়ে যাচ্ছে, ধরা যাবে না, খাবে কি করে? সব জায়গায় আপনাদের চলছে পরস্পর বিরোধী কন্ট্রাডিক্টরি বক্তব্য। একদিকে বলছেন এটা করো, আরেকদিকে করতে গেলে বাধা দাও। বলছেন রঞ্জিত বাবু কত সুন্দর প্রজেক্ট, বন্ধ হয়ে গেল, করা যাচ্ছে না। সুতরাং আমি এই বাজেটের প্রত্যেকটা দিক আমি বলে রেখেছি, এটা এমন ভাবে সাধারণ মানুষের জন্য, ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য এই বাজেট তৈরি হয়েছে। এবং এই বাজেটকে সমর্থন করে আমি এইটুকুই বলবো,
আমাদের আগামী দিনে যে বাজেটের যে প্রতিফলন এটা মানুষ যেভাবে দেখছেন তার নিরিখেই এখন গ্রামে গঞ্জে প্রতি জায়গায় মানুষ বলছেন একেই বলে সুশাসন, একেই বলে গরিব কল্যাণ। মানুষ দুয়ারে দুয়ারে সরকারকে দেখছেন, প্রতিটা মানুষ আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করছেন, আর ওনারা দেখছেন না। ওনারা দেখছেন না আত্মনির্ভর, দেখছেন না এদের প্রধানমন্ত্রীর গ্রাম অথবা মুখ্যমন্ত্রী যে নতুন নতুন যোজনা রাবারের মাধ্যমে আমাদের উন্নয়ন হচ্ছে। ওটিকে আপনার থেকে বলছেন যারা দিয়ে লেবু করুন, তো লেবু গাছ লাগালে পরে এটা উঠতেও তো সময় নেই। একটা শিশুও তো বড় হতে 6 বছর সময় লাগে। আর একটা সরকার ক্ষয়িষ্ণু একটা রাজ্য হয়ে গেছে যেখানে এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষত নেই। সারা অঙ্গে ক্ষত, ওষুধ দেবো কত, এই ছিল 18 আগে ত্রিপুরার যে পরিস্থিতি। রাস্তায় যদি যায় বাইসাইকেলে চলা যায় না, এখনো চলছে। কার অপরাধের ফল? আক্রমণ থেকে বরবাদের রোড, সেটা 14 সালে টেন্ডার, 18 সালে কাজ শুরু হয়েছে, সেই কাজও ঠিক করতে পারেনি। এখন আমরা সেটা বলছি, ক্ষতবিক্ষত রাস্তা, হাসপাতালগুলি ক্ষতবিক্ষত ছিল, সারা রাজ্যে ক্ষত চিহ্ন। সেটাকে রাতারাতি নিরাময় করে একটা রোগীকে সুস্থ করা যেমন যায় না, একটা রাজ্যেরও পুরনো অবস্থা থেকে সরিয়ে এনে একটা জায়গায় আনা। এখন ত্রিপুরা রাজ্যে মানুষ চিনতে পারবে না ত্রিপুরা রাজ্য যদি আজ থেকে 15 বছর 20 বছর আগে যারা ত্রিপুরা থেকে গেছেন, এখন এসে চিন্তা করছেন এটা কোন ত্রিপুরা, উন্নয়নের ত্রিপুরা। সড়ক বলুন, অন্যান্য দিক বলুন, কল্পনা করতে পারেন 5 বছরে আমাদের কাকরাবন বিধানসভায় 5টা স্কুল দ্বিতল বিশিষ্ট হয়েছে। আগে জল পড়তো 6টা, তাও হয়েছে। এত স্কুল হচ্ছে কয়টা? 5টা ছিল, 18টা অনুমোদন হয়েছে, 11টার কাজ চলছে, কয়েকটা হয়তো শেষ হয়ে গেছে। আপনারা এগুলি দেখছেন না, আপনারা রঙিন চশমা পরে শুধু বিরোধিতার জন্য, বিরোধী করার জন্য কথাগুলি বলছেন। আপনি কল্পনা করেন যারা বলছেন, আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি নয়, আমি প্রত্যন্ত আমার কাকরাবন রিমোট এরিয়া। আপনারা সবাই ধরুন, একটা টিম করুন, যারা কথাগুলি বলছেন বিধানসভায় কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকছেন, তাদেরকে আমি অনুরোধ করবো যে যান, ঘুরে আসুন ডক্টর প্রফেসর মানিক সাহেবের নেতৃত্বে এবং আমাদের ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য প্রতিটা সেগমেন্টে। কলেজ কাকরাবনে আমার পরিষ্কার মনে আছে 1974 সাল কলেজ করার জন্য আমি জেলা থেকে পরীক্ষা দিয়েছি, কোনো আন্দোলন করতে হয়নি। কাকরাবনের ডিগ্রি কলেজ পিপি মেডেলে। সুতরাং যেই বাজেটে শিক্ষার মধ্যে টাকা বাড়ানো হয়েছে, এডুকেশন টাকা বাড়ানো হয়েছে, এই বাজেটে পরিষ্কার স্বাস্থ্যে টাকা বাড়ানো হয়েছে প্রতিটা ক্ষেত্রে। এবং কৃষির কথা যারা বলছেন, সারা বছর কৃষিতে আমরা কি দেখেছি? কৃষিতে জমি ছিল না, মানুষ জমিতে যেত না, ধান বিক্রি করতে পারতেন না, 1 কেজি ধানের দাম ছিল না 8 টাকা 9 টাকা। আর এই সরকার আসার পর 17 টাকা 50 দিয়ে 20 টাকা 40 কেন হয়েছে? আপনি হয়েছে। বাজেটে কৃষকের জন্য যদি টাকা না বাড়ানো হতো তো ত্রিপুরা রাজ্যের কৃষকের এই অবস্থা হতো না। পাম্প সেটে সাবসিডি, বিভিন্ন জায়গায় সাবসিডি। একটা পাম্প সেট নেওয়ার জন্য মানুষ আগে অন্যায় করতো, সারের জন্য স্লিপ লাগতো, এখন সারের জন্য স্লিপ লাগে না। সুতরাং কৃষিক্ষেত্র থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এই সরকার আসার পর তার বাজেটের মধ্যে তার প্রতিফলন যেমন আছে, তেমনি বাস্তব অবস্থা এখন যে সব